ঢাকা শহরের সব থেকে বড় ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণ। কাঁধে বই খাতা ভর্তি বড় একটা ব্যাগ, চোখে মোটা ফ্রেমের একটা পুরনো চশমা, তার উপরে আবার 2 বছরের পুরনো শার্ট প্যান্ট পরে এসেছে সে। তাছাড়াও নতুন জামা কাপড়ই বা সে পাবে কই। সে এখানে ক্লাস করতে আসেনি, এসেছে ভর্তি হতে। প্রায় সপ্তাহখানেক হয়েছে তার রেজাল্ট বেরিয়েছে। শ্রাবণের এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না। তাকে এখানে আসতে হয়েছে শুধুমাত্র তার মায়ের জন্য। তার মা চায় যে তার ছেলে ঢাকা শহরের সব থেকে বড় ভার্সিটিতে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে একটা ভালো চাকরি করুক। শ্রাবণ তার মা এবং বাবাকে সব থেকে বেশি ভালোবাসে, যার কারণে আজকে সে এইখানে দাঁড়িয়ে আছে। তাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভার্সিটির দারোয়ান বলে উঠল। এই ছেলে, তুই এইভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? শ্রাবণ যেন একটু কেঁপে ওঠে, সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল। জি, মানে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এসেছি। কোথায় গিয়ে ভর্তি হতে হবে স্যার? শ্রাবণের কথা শুনে দারোয়ান মনে মনে অনেক মজা পায়, কারণ এই রকম একটা খ্যাত ছেলে কিনা এত বড় ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এসেছে। মনে মনে সে প্রচুর হেসে নেয়। যেহেতু শ্রাবণ তাকে স্যার বলে ডেকেছে, তাই দারোয়ান নিজেকে অনেকটা সম্মানিত ব্যক্তি মনে করলো। সে শ্রাবণকে তাড়িয়ে না দিয়ে হেসে বলল। তুই এই ভার্সিটিতে ভর্তি হতে এসেছিস, তাও আবার এই অবস্থায়? শ্রাবণ দারোয়ানের কথা শুনে অনেকটা ভয়ে চুপসে যায়। সে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই দারোয়ান আবারও বলে ওঠে। হুম 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 এসেছিস যখন তাহলে একটা চান্স নিয়ে দেখ। ভার্সিটির ভিতরে ঢুকে ডান দিকে প্রথম রুমটা প্রিন্সিপাল স্যারের, তুই সোজা তার কাছে চলে যা। শ্রাবণ কোনো কথা না বলে চুপচাপ দারোয়ানের বলা জায়গায় চলে যায়। শ্রাবণ চলে যাওয়ার পরেই দারোয়ান জোরে জোরে হাসতে শুরু করলো আর বলতে লাগলো। কোথা থেকে আসে এইসব কে জানে। এর মতো একটা ক্ষেত নাকি এত বড় ভার্সিটিতে পড়বে। বেটা আজকে যাও, টের পাবে ভার্সিটির ছেলে মেয়ে কি জিনিস। এইটা বলেই দারোয়ান আবার হাসতে লাগলো। এদিকে শ্রাবণ দারোয়ানের বলা জায়গায় চলে আসে। এতক্ষণ শ্রাবণ একটা জিনিস বেশ ভালো করেই লক্ষ্য করেছে। তার দিকে ভার্সিটির সবাই কেমন করে যেন তাকিয়ে আছে আর নিজেদের মধ্যে কি সব বলাবলি করছে। মাঝে মাঝে আবার জোরে জোরে হেসে উঠছে। শ্রাবণ সেদিকে নজর না দিয়ে সামনে এগিয়ে যায়। কিন্তু সামনের রুমে প্রবেশ করে শ্রাবণ অনেক বড়সড় একটা শক খেয়ে যায়। কারণ দারোয়ান তাকে বলেছিল যে এটা প্রিন্সিপাল স্যারের রুম, কিন্তু এগুলো তো অনেকগুলো মেয়ে বসে আছে। শ্রাবণ এতগুলো মেয়েদেরকে একসাথে দেখে ভয় পেয়ে যায়। সে রুম থেকে বের হতেই যাবে, তখন মেয়েগুলোর মধ্যে থেকে একজন বলে ওঠে। এই খ্যাত, দাঁড়া, কোথায় যাচ্ছিস? শ্রাবণ ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। ভয়ে ভয়ে পিছে ঘুরে দাঁড়িয়ে থাকে। কয়েকটা মেয়ে তার দিকে এগিয়ে আসে আর বলে। তুই কোন সাহসে এখানে এসেছিস? তোকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? শ্রাবণ অনেকটা ভয় পেয়ে যায় আর আস্তে আস্তে বলে। জি, আমি ভেবেছিলাম এটা প্রিন্সিপাল স্যারের রুম, তাই এখানে এসেছিলাম। সরি, ভুল হয়ে গেছে। তখনই মেয়েগুলোর মধ্যে থেকে একজন ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল শ্রাবণের গালে। শ্রাবণের মোটা ফ্রেমের চশমাটা নিচে পড়ে গেল। শ্রাবণ গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। এই ফাজলামি করলে আমাদের সাথে? এই রুমের বাইরেই তো বড় করে লেখা আছে যে এটা মেয়েদের কমন রুম। ইস, তোর গালে হাত দিয়ে আমার হাতটাও নোংরা হয়ে গেছে। তখনই ওদের মধ্যে থেকে আরেকটা মেয়ে বলে উঠল। ঠিক বলেছিস। দেখ না, গায়ের রং কি কালো, তার উপরে আবার নোংরা জামা কাপড়। কি জানি কোথা থেকে আসে এইসব খ্যাত। এটা বলে সব মেয়েগুলো একে অপরের সাথে হেসে উঠল। শ্রাবণের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে তার হাত দিয়ে চোখের পানি মুছে নিল। এই অনেক হয়েছে, ছেলেটার চোখ থেকে পানি বেরিয়ে গেছে। ওকে এইবার যেতে দে, না হলে দেখবি এখানেই ফিট হয়ে গেছে। আরে বাদ দে তুই, এই সব ওর নাটক। ও এখানে ভুল করে আসে নাই, এসেছিল আমাদের দেখতে। এইসব ছেলেদের আমার ভালো করে চেনা আছে। এরপর মেয়েগুলো শ্রাবণকে অনেক কথা শোনাতে লাগলো। শ্রাবণ চুপচাপ সেগুলো হজম করে নিচ্ছে। এছাড়া আর কোনো উপায় নেই। এই খ্যাত, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখনই আমাদের চোখের সামনে থেকে যা, তোকে যেন আমাদের আশেপাশে না দেখতে পাই। শ্রাবণ আবার তার চোখের পানি মুছে নেয়।
এরপর তার চশমা ফ্লোর থেকে তুলে রুমের বাইরে চলে আসে। এইবার আশেপাশের লোকজনগুলো যেন আরো জোরে জোরে হাসতে লাগলো। এত অপমানিত সে কোনো দিনও হয়নি। তাই সে আর এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে ভার্সিটির বাইরে চলে এলো। আসার সময় সে দারোয়ানের দিকে তাকিয়ে দেখে দারোয়ান মিটিমিটি করে হাসছে। শ্রাবণ তাকে কিছু না বলে বাইরে চলে এলো। এরপর শ্রাবণ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা ফাঁকা নির্জন জায়গায় চলে এলো। আশেপাশে তেমন কোনো লোকজন নেই। রাস্তার পাশে বসে তার চোখ থেকে চশমাটা খুলে আস্তে আস্তে কান্না করতে লাগলো। শ্রাবণ কি কারণে ঢাকা শহরে এসেছে আর তার পরিচয় বা কি? আসুন আগে আমরা তার পরিচয় জেনে আসি। ছেলেটার পুরো নাম শ্রাবণ আহমেদ ইমন। পরিবার বলতে বাবা আর মা, এই তিনজন মিলেই তার ছোট্টখাট্ট পরিবার। আত্মীয় স্বজন বলতে সবাই আছে, তবে তাদের সাথে যোগাযোগ নেই কারো। কারণ একটাই, আর্থিক অবস্থা মোটেও ভালো না তাদের। শ্রাবণের বাবার একটা রিক্সা আছে, সেটা চালিয়েই তার বাবা পরিবারের সব খরচ চালায়, সাথে শ্রাবণের পড়াশোনার খরচও। আর শ্রাবণের মা অনেক দিন ধরে অসুস্থ, শুধুমাত্র টাকার অভাবে বিনা চিকিৎসায় এতদিন ধরে বিছানায় পড়ে আছে। শ্রাবণ মাত্র এইচএসসি পাস করেছে। তার ইচ্ছা ছিল সে তার পাশের এলাকায় ভার্সিটিতে ভর্তি হবে, কিন্তু তার মা তাকে সেটা করতে দেয়নি। তার মায়ের একটাই কথা, ছেলেকে সে ঢাকা শহরে পড়াশুনো করাবে। এদিকে শ্রাবণের রেজাল্টও ভালো ছিল, তাই শ্রাবণ বাধ্য হয়ে ঢাকা যেতে রাজি হয়। আজকে একদিন হলো সে ঢাকা শহরে এসেছে। হাতে সামান্য কিছু টাকা, বাসা ভাড়া দিয়ে মোটামুটি 1 মাস চলে যাবে। কিন্তু এরপর কি হবে? রাতের বাসে করে সে ঢাকা শহরে এসেছে। সকাল 9টায় ঢাকায় এসে পৌঁছায় আর এসেই সবার প্রথমে ভার্সিটি ভর্তি হতে চায়। এরপর কি হলো সেগুলো তো আপনারা দেখলেনই। কান্না থামিয়ে শ্রাবণ বসা থেকে উঠে দাঁড়ালো, কারণ সে জানে এখন তার কান্নার সময় না। এভাবে কান্না করলে কারো কিছু আসে যায় না। তাকে এখন বাসা খুঁজতে হবে, না হলে রাতে থাকবে কই? আর বাবা মাকেই বা কি বলবে? রাস্তায় রাস্তায় অনেক জায়গায় ঘুরতে থাকে সে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ বেশিরভাগ লোকই বেচারার ভাড়া দিতে চায় না। আর যে সকল লোক রাজি হয় তারা বাসা ভাড়া অনেক বেশি চায়, সেটা শ্রাবণের কল্পনার বাইরে। এভাবে বাসা খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসে। অবশেষে শ্রাবণ হাল ছেড়ে রাস্তার পাশের একটি বেঞ্চিতে বসে পড়ে আর চুপি চুপি কান্না করতে লাগে। রাস্তা দিয়ে অনেক মানুষের আনাগোনা, কেউ তার দিকে তাকিয়ে হাসছে, আবার কেউ বলছে পাগল। কিন্তু এগুলো কিছুই শ্রাবণের মাথায় যাচ্ছে না, কারণ সে আগে থেকেই জানতো ঢাকা শহরে সে টিকবে না। কারণ একটাই, টাকা। না আছে থাকার কোনো জায়গা, না আছে পর্যাপ্ত টাকা। সে শুধু তার বাবা মাকে খুশি করার জন্য ঢাকা শহরে এসেছে। সামনে কি হবে সেটা সে জানে না। শ্রাবণ এগুলো ভাবছিল আর চোখের পানি ঝরাচ্ছিল। বিকেলবেলা অফিস শেষ করে বাসায় যায় আকাশ। এরপর কোনো মতে ফ্রেশ হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে সে। তার হাতে কয়েকটা টুলেট পেপার। রাস্তার পাশে অনেক দেওয়ালে সে এগুলো লাগিয়ে বেড়াচ্ছে, কারণ তার ফ্ল্যাটে একজন ব্যাচেলার পার্টনার দরকার। কারণ এত বড় ফ্ল্যাটে একা একা থাকতে সে বোরিং ফিল করছে। তাছাড়া ভাড়াটাও কমবে যদি না কেউ তার সাথে থাকে। এটা ভেবে আকাশ রাস্তায় রাস্তায় টুলেট লাগিয়ে বেড়াচ্ছিল। তখনই সে খেয়াল করে রাস্তার পাশে একটা ছেলে বসে একা একা কান্না করছে। ছেলেটা আকাশের থেকে কিছুটা ছোট হবে। আকাশ আর কিছু না ভেবেই ছেলেটার কাছে যায়। ছেলেটা অন্য কেউ ছিল না, এই ছেলেটাই শ্রাবণ ছিল। আকাশ কোনো কিছু না ভেবে শ্রাবণের পাশে গিয়ে বসে। শ্রাবণের কাঁধে হাত দিয়ে বলে, এ কি ছোট ভাই, তুই এইভাবে ফুপিয়ে কান্না করতেছো কেন? শ্রাবণ হঠাৎ কারো কণ্ঠ পেয়ে নড়ে চড়ে বসে। কি হলো, আমাকে বলবে না? ভাইয়া, আসলে আমি আজকেই ঢাকায় এসেছি। ঢাকার কোনো কিছুই ঠিকঠাক চিনি না। আমার বাবা মা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। আর আমি তাদের মুখে হাসি ফোটানোর জন্যই ঢাকা শহরে এসেছি। কিন্তু আমি এখানে এসে পুরো অসহায় হয়ে পড়েছি। কি হয়েছে আমাকে খুলে বলো, দেখি আমি কোনো সাহায্য করতে পারি কি না।
ভাইয়া, আসলে আমি লেখাপড়া করার জন্য ঢাকা শহরে এসেছি, কিন্তু আমি কিছুতেই থাকার জায়গার ব্যবস্থা করতে পারতেছি না। ব্যাচেলর কাউকে বাসার মালিকেরা ভাড়া দিতে চায় না, আর যারা দেয় তারা অনেক টাকা চায়, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। বিশ্বাস করেন ভাই, আমার জন্য মোটেও কষ্ট হচ্ছে না, কিন্তু যে বাবা মা আমাকে তাদের জীবনের সমস্ত কিছু দিয়ে ঢাকা শহরে পাঠিয়েছে, তাদেরকে আমি কি জবাব দিব? শ্রাবণ চোখের পানি ছেড়ে দিয়ে কথাগুলো বলল। আকাশ অনেক বছর হয়েছে ঢাকা শহরে এসেছে, সেও একদিন এমন পরিস্থিতির মধ্যে ছিল, কিন্তু এখন সব কিছু ঠিকঠাক। তাই আকাশ শ্রাবণের কষ্টটা বুঝতে পারল। সে শ্রাবণকে বলল, চোখের পানি মুছে নাও, মনে করো তোমার থাকার ব্যবস্থা হয়ে গেছে। ভাই, আমি জানি আপনি আমার চোখের পানি দেখে আমাকে সান্ত্বনা দিচ্ছেন। আমি সত্যি বলতেছি, আমার ফ্ল্যাটে একজন লোক প্রয়োজন। ওই যে টু লেট দেখো। এরপর শ্রাবণ টুলেট দেখে অনেকটা নিশ্চিন্ত হলো আর সাথে সাথে আকাশকে জড়িয়ে ধরে। ধন্যবাদ ভাইয়া। আমি যে কি করে আপনাকে ধন্যবাদ দিব আমার জানা নেই। আমি ভাবতেও পারি নাই যে এত তাড়াতাড়ি আমি বাসা পেয়ে যাব। রাত হয়ে গেছে, চলো তোমাকে বাসায় নিয়ে যাই। ভাইয়া, আপনি সত্যি বলছেন তো? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনি আমাকে এত বড় একটা উপকার করতেছেন। এই দেখ, এত কথার মাঝে তো তোমার পরিচয়টাই জানা হলো না। ও হ্যাঁ, ভাইয়া, আমি শ্রাবণ আহমেদ ইমন। আমি আকাশ মাহমুদ। এরপর শ্রাবণ আর আকাশ দুজনে খুঁটিনাটি কিছু কথা বলতে বলতে আকাশের ফ্ল্যাটে চলে এলো। আকাশ এই ফ্ল্যাটে একা ভাড়া থাকে। বাসা ভাড়া মাস গেলে 10,000 টাকা দিতে হয়। অনেক দিন ধরে আছে এখানে। শ্রাবণ আকাশের সাথে তার ফ্ল্যাটে চলে এলো, কিন্তু শ্রাবণ আকাশের ফ্ল্যাটে এসে অনেক অবাক হয়। কারণ একটাই, এর আগে সে কখনো তার এলাকার বাইরে আসে নাই। আর এখন তো সে ঢাকা শহরে। ঢাকা শহরের বড় বড় বাড়িগুলো সে শুধু বাইরে থেকেই দেখেছে, কিন্তু কোনোদিন ভিতরে প্রবেশ করে দেখে নাই। আর আজকে তো সে বাসার ভিতরে চলে এসেছে। শ্রাবণ শুধু আশেপাশে তাকিয়ে দেখছে। আকাশ ব্যাপারটা বুঝতে পেরে হেসে বলে উঠল, শ্রাবণ, তুমি আগের ফ্রেশ হয়ে এসো, এরপর আস্তে আস্তে সবকিছু দেখে নিও। ওইদিকে ওয়াশরুম। শ্রাবণ শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। শ্রাবণ, তোমার ব্যাগটা আমার কাছে দাও, আমি ওটা রেখে দিচ্ছি। শ্রাবণ প্রথমে একটু ভাবলো, এরপর ব্যাগটা আকাশের কাছে দিল। কারণ এই ব্যাগের ভিতরে শ্রাবণের সবকিছু, সামান্য কিছু টাকা আর তার বাবা মায়ের পুরনো একটা ছবি। শ্রাবণ তার চশমাটা বাইরে রেখে ওয়াশরুমের ভিতরে চলে গেল। শ্রাবণ ওয়াশরুমে চলে যাওয়ার পরেই আকাশ শ্রাবণের ব্যাগ খুলে দেখতে লাগলো। কারণ এটা ঢাকা শহর, এখানে কাউকে বিশ্বাস করা ঠিক না। তাই একটু চেক করার পর আকাশ শ্রাবণের ব্যাগ চেক করতে লাগলো। কিন্তু ব্যাগ চেক করে আকাশ অনেকই নিশ্চিন্ত হলো। কারণ ব্যাগে কয়েকটা বই খাতা, সাথে শ্রাবণের সমস্ত কাগজপত্র, যেগুলো দেখে আকাশ বুঝে গেল যে শ্রাবণ বরাবরই অনেক ভালো স্টুডেন্ট। এরপর আকাশ একটা ছবি দেখতে পেল, যেটা হয়তো শ্রাবণের বাবা মার, আর সাথে কিছু টাকা। আকাশ শ্রাবণের ব্যাগ গুছিয়ে রেখে দিল আর শান্তির একটা হাসি দিল, কারণ সে মানুষ চিনতে ভুল করেনি। তখনই শ্রাবণ ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে এলো। এই নাও তোয়ালে, মুখ মুছে খেতে এসো, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে সকাল থেকে কিচ্ছু খাওনি। শ্রাবণ আকাশের কাছ থেকে তোয়ালাটা নিয়ে বলল, ভাইয়া, এখন 3 বেলাও না খেলে কোনো রকম লাগে না, অভ্যস্ত হয়ে গেছি। আকাশ শ্রাবণের কথার কোনো উত্তর খুঁজে পায় না। সে কিছু না বলে কিচেনে চলে যায় এবং দুজনের জন্য খাবার বেড়ে শ্রাবণকে ডাক দেয়। নাও, গরম গরম খাবার, চটপট খেয়ে নাও। এদিকে শ্রাবণের চোখ টলমল করতে থাকে। তার বাড়ির কথা খুব মনে পড়ে যায়, কারণ সে তার বাবা মাকে ছাড়া কোনো দিন খাবার খায়নি। আর আজকে তার সামনে খাবার ঠিক হয়ে আছে, কিন্তু বাবা মা নেই। এ কি, তোমার চোখে পানি কেন? শ্রাবণ একটা ফ্লোরে বসে চোখের পানি মুছে নেয় আর বলে, ভাইয়া, বাবা মায়ের কথা খুব মনে পড়তেছে। একবেলা খাবার খাই আর 2 বেলা খাই, কখনো বাবা মাকে ছাড়া খাবার খাইনি। আর আজকে আমি কত দূরে চলে এসেছি, জানি না তারা ঠিকঠাক খাবার খাচ্ছে কিনা। শোনো শ্রাবণ, তুমি এখানে কি করতে এসেছো? পড়াশোনা করতে। তাহলে একটা জিনিস মাথায় রেখো, পড়াশোনা করতে হলে অনেক কিছু স্যাক্রিফাই করতে হয়। ভাইয়া, বুঝতে পেরেছি।
এরপর শ্রাবণ আর আকাশ দুজনে খাবার খেতে লাগলো। খাবার শেষ করে শ্রাবণ আর আকাশ দুজন মিলেই সবকিছু পরিষ্কার করে নিল। এরপর আকাশ শ্রাবণকে তার রুমে নিয়ে গেল। আকাশ যে ফ্ল্যাটে ভাড়া থাকে সেখানে মোট 3টা রুম, দুটো থাকার জন্য আর একটা কিচেন। পাশে অবশ্য ছোট করে দুটো বেলকনি আছে। আকাশ এক রুমে থাকতো এতদিন, আর একটা রুম ফাঁকা পড়ে থাকতো। এখন থেকে সেখানে শ্রাবণ থাকবে। শ্রাবণ, এখন থেকে তুমি এই রুমে থাকবে। আচ্ছা ভাইয়া, রুমটা তো অনেক বড়। ওই যে পাশে কার্পেট রাখা আছে, ওইটা মেলে নিয়ে রাতে ঘুমিয়ে পড়বে। আর ওই দিকটায় ওয়াশরুম। যদি কোনো সমস্যা হয় আমাকে ডাক দিও, আমি পাশের রুমে আছি। ধন্যবাদ ভাইয়া। আপনাকে না দেখলে জানতেই পারতাম না যে ঢাকার মতো একটা শহরেও কেউ কাউকে সাহায্য করে। অনেক বলে ফেলেছো তুমি। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো। ভাইয়া, তবে তার আগে মা এবং বাবার সাথে একটু কথা বলবো। আজকে সারা দিনে একবারও কথা হয়নি তাদের সাথে। আচ্ছা, তুমি কথা বলো, আমি আমার রুমে যাই। এরপর আকাশ তার রুমে এসে মোবাইল চালাতে লাগলো। আর এদিকে শ্রাবণ তার পকেট থেকে অনেক পুরনো একটা বাটন মোবাইল বের করলো। এই যুগের একটা ছেলে হয়েও শ্রাবণ শুধুমাত্র টাকার অভাবে এই মোবাইল ব্যবহার করে। শ্রাবণ তার মোবাইল দিয়ে তার মাকে কল করে, সাথে সাথেই কলটা রিসিভ হয়। এতক্ষণ ধরে হয়তো শ্রাবণের ফোনের জন্যই অপেক্ষা করছিল তার মা। হ্যালো আম্মা। হ্যালো বাবা মার, তুই ঠিকভাবে ঢাকা শহরে গিয়েছিস? হ্যাঁ আম্মা, তুমি কোনো চিন্তা করো না। আমি একদম ঠিকঠাকভাবেই ঢাকা শহরে এসেছি, কোনো অসুবিধা হয়নি। সারাদিন কিছু খেয়েছিস নাকি এখানকার মতো না খেয়ে আছিস? আম্মা তুমি কোনো চিন্তা করো না, আমি এইমাত্র খাবার খেয়েছি। আর ভালো একটা বাসা দেখে ভাড়া নিয়েছি, সে অনেক বড় বাসা আম্মা। বাবা মার, আমি তোর কাছে কিছু চাই না, শুধু এতটুকুই চাই যে তুই মানুষের মতো মানুষ হ, আর কেউ যেন তোকে ছোট লোক বলতে না পারে। এ কি আম্মা, তুমি কান্না করতেছো কেন? না, কান্না করব না। আম্মা, আব্বা কোথায়? তার কাছে দাও না। এই তো তোর আব্বা আমার কাছেই বসে তোর কথা শুনছিল এতক্ষণ। এই নিয়ে কথা বল। হ্যালো আব্বাজান। হ্যাঁ আব্বা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তোর কোনো সমস্যা হয়েছে নাকি ওখানে? না আব্বা, তোমরা থাকতে আমার কোনো সমস্যা হতে পারে? বাবা মার, তোর যদি কোনো সমস্যা হয় আমাকে বলিস। আমি দরকার হলে দিন রাত এক করে রিক্সা চালাবো, তবু আমার ছেলেকে মানুষের মতো মানুষ করব, যাতে কোনোদিন কেউ বলতে না পারে রিক্সা চালকের ছেলে রিক্সাওয়ালা। আব্বা, তোকে অনেক বড় হতে হবে। হ্যাঁ আব্বা। কিছু সময় নীরব হয়ে গেল শ্রাবণ আর তার আব্বু, কারণ দুজনেই যে মুখ বুজে চোখের পানি ফেলছে। আচ্ছা আব্বা, ভালো থেকো, আর মায়ের দিকে খেয়াল রেখো। ভালো থাকিস। এরপর শ্রাবণ তার কল কেটে দেয়। আর আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটে যাওয়া সব কিছু চিন্তা করতে লাগলো। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে ছিল আকাশ। শ্রাবণের ফোনে কথা শুনে নিজের চোখের পানি আটকে রাখতে পারলো না। একটা ছেলে তার বাবা মাকে কতটা ভালোবাসে এটা সে আজকে না দেখলে বুঝতে পারতো না। আজকে আকাশেরও তার বাবা মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। পরের দিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শ্রাবণের রুমে যায়, কিন্তু শ্রাবণের রুমে গিয়ে দেখে শ্রাবণ তার সামনে কয়েকটা কাগজ রেখে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। আকাশ তাড়াতাড়ি করে শ্রাবণের কাছে গেল। শ্রাবণ আকাশকে দেখে তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললো। শ্রাবণ, সকাল সকাল তুমি কান্না করতেছো কেন? ভাইয়া, তেমন কিছু না। কি হয়েছে আমাকে খুলে বলো। অনেক জোরাজুরির পরে শ্রাবণ কালকের ঘটনা সব খুলে বলল। এটা তুমি আমাকে আগে বলবা না? তোমার রেজাল্ট দেখেছো, A+। এটা দেখলে যে কোনো কলেজ তোমাকে ভর্তি করে নিবে, আর তুমি এই সামান্য ব্যাপার নিয়ে এত চিন্তা করতেছো। ভাইয়া, ভার্সিটির সবাই খারাপ, ওরা আমাকে দেখলেই আমাকে নিয়ে মজা করবে আমি জানি। ওদের মজা ওরা করুক, তাতে তোমার কি? তুমি এখানে লেখাপড়া করতে এসেছো, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে এসেছো। এই সামান্য কারণে তুমি এত দূর এসেও পিছিয়ে যাবে? আকাশের কথা শুনে মুহূর্তেই যেন শ্রাবণ শক্ত হয়ে গেল। সে তার চোখের পানি মুছে বলল। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক বলেছো। আচ্ছা, তুমি তৈরি হয়ে নাও, তোমাকে ভার্সিটিতে ভর্তি করে এরপর আমি অফিস যাব। ভাইয়া, তোমার দেরি হয়ে যাবে না? একটু লেট হলে কিচ্ছু হবে না, তুমি রেডি হয়ে এসো, আমি খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাইয়া।
এরপর সকালের নাস্তা বাসায় করে আকাশ আর শ্রাবণ ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। আকাশ শ্রাবণের মায়ের কথা অনুযায়ী সেই ভার্সিটিতে নিয়ে গেল। শ্রাবণ ভার্সিটির গেটের কাছে এসে আশেপাশে তাকিয়ে দেখছিল। তার ভিতরে প্রবেশ করতে ভয় করছিল, কিন্তু আকাশ শ্রাবণকে নিয়ে ভিতরে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে গেল। ভার্সিটির সকালে আজকেও শ্রাবণকে দেখে হাসছিল, অনেকে বাজে বাজে মন্তব্য করছিল। প্রিন্সিপাল প্রথমে শ্রাবণের দিকে কেমন করে যেন তাকাচ্ছিল, কিন্তু যখনই শ্রাবণের রেজাল্ট দেখলো তখনই প্রিন্সিপালের মুখে হাসি চলে এলো। সে শ্রাবণকে চেয়ারে বসতে বলল আর ভর্তির সব কাজ করতে লাগলো। একে একে সবকিছু কমপ্লিট হয়ে গেল। শ্রাবণ, তুমি চাইলে কালকে থেকেই ভার্সিটিতে আসতে পারো। জি স্যার, আমি কালকে থেকেই ভার্সিটি আসবো। এরপর শ্রাবণ আর আকাশ দুজনেই ভার্সিটি থেকে বাইরে চলে এলো। শ্রাবণ, তুমি এখন বাসায় চলে যাও, আমি অফিসে যাই। আচ্ছা ভাইয়া। এরপর আকাশ একটা রিক্সা নিয়ে তার অফিসের দিকে চলে গেল। আর শ্রাবণ বাসায় না গিয়ে আশেপাশে ঘুরতে লাগলো, কারণ একটাই, তাকে একটা কাজ খুঁজে পেতে হবে, না হলে ঢাকা শহরে থাকা অসম্ভব হয়ে পড়বে তার জন্য। শ্রাবণ এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু কেউ তাকে কাজ দিতে পারে না, কারণ এই ঢাকা শহরে কাজ পেতে হলে নির্দিষ্ট একটি যোগ্যতা থাকে। যেহেতু শ্রাবণ মাত্র এইচএসসি পাশ করেছে, তাই তাকে কেউ কোনো কাজ দিতে চায় না। তার উপরে সে একজন স্টুডেন্ট, তাই তাকে এমন একটা কাজ করতে হবে যেটাতে সে নিয়মিত ভার্সিটি যেতে পারবে। এর মানে তাকে সকাল বা রাতের জন্য একটা কাজ জোগাড় করতে হবে, যেটা শ্রাবণের জন্য অসম্ভব ছিল। অবশেষে সকাল বিকাল শ্রাবণ ক্লান্ত হয়ে বাসায় ফিরে যায়। সারাদিনে অনেক জায়গায় ঘুরেছে সে, কিন্তু কোনো লাভ হয়নি। সবাই উল্টাপাল্টা বলে তাড়িয়ে দিয়েছে। চিন্তায় চিন্তায় শ্রাবণের কান্না চলে আসে। সে তার রুমে বসে কান্না করতে লাগলো। এই চোখের পানি যেন তার একমাত্র সম্বল, এছাড়া আর কিছু নেই তার। তখনই বাসায় আকাশ চলে আসে। সে বাসার ভিতরে ঢুকেই শ্রাবণকে কান্না করতে দেখে ফেলে, আর সোজা শ্রাবণের কাছে চলে যায় আর জিজ্ঞেস করে, শ্রাবণ, তোমার চোখে পানি কেন? তুমি আবার কান্না করতেছো? দেখো, এইভাবে চলতে থাকলে কিন্তু তুমি 1 মাসের বেশি এই শহরে টিকবে না। তোমাকে আরো শক্ত হতে হবে, নিজেকে অন্যভাবে তৈরি করে তুলতে হবে। ভাইয়া। এবার বলো, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ভাইয়া বাড়ি থেকে আমাকে অল্প কিছু টাকা দিয়ে ঢাকা শহরে পাঠিয়েছে, যেটা দিয়ে মাসখানেকের মতো আমার চলে যাবে। কিন্তু এরপর কি হবে, তাই আমি একটা কাজ খোঁজার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আকাশ কিছু সময় ভেবে দেখলো, এরপর বলল, দেখি আমার অফিসে একটু কথা বলে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। না ভাইয়া, তার কোনো দরকার নেই। আমার এমন একটা কাজ দরকার যেটা সকালে বা রাতে করতে হয়, কারণ আমার আবার ভার্সিটি যেতে হবে। ভাইয়া যে কোনো কাজ হলেই হবে। বুঝতে পেরেছি, আমাকে একটু সময় দাও, আমি খোঁজ খবর নিয়ে দেখি। আচ্ছা ভাইয়া। এইভাবে আজকের দিনটা কেটে গেল শ্রাবণের। শ্রাবণের মাথায় চিন্তা নিয়ে ঘুমিয়ে গেল শ্রাবণ। আর এদিকে আকাশ বিভিন্ন জায়গায় কাজের জন্য খোঁজ চালাতে লাগলো। পরের দিন সকালবেলা, আজকে শ্রাবণের প্রথম দিন তার ভার্সিটিতে। শ্রাবণ সকাল থেকেই তৈরি হয়ে আছে, যাতে তার লেট না হয়। আকাশ শ্রাবণের এমন কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। অবশেষে সেই মুহূর্ত এলো, আকাশ তার অফিসে চলে গেল আর শ্রাবণ তার ভার্সিটির সামনে চলে এলো। শ্রাবণ আজকে তার সবচেয়ে ভালো জামা আর প্যান্ট পরে এসেছে, যেগুলো আগের দিনের থেকে কিছুটা পরিষ্কার, তবে খুবই সামান্য। শ্রাবণ আজকে ভয় না পেয়ে গেটের ভিতরে প্রবেশ করলো। মোটা ফ্রেমের চশমা দিয়ে চারিদিকে দেখতে লাগলো। অনেক বড় ভার্সিটি, সাথে অনেক বড় ক্যাম্পাস, সবাই যে যার কাজে ব্যস্ত। শ্রাবণ আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিল, তখন একদল ছেলে পেলে তাকে ডাক দিল। প্রথমে সে ভেবেছিল অন্য কাউকে ডাকছে, কারণ তাকে তো কেউ চিনে না এখানে, কিন্তু পরে খেয়াল করে দেখলো ছেলেগুলো তাকেই উদ্দেশ্য করে ডাকছে। শ্রাবণ অনেকটা ভয় নিয়ে তাদের কাছে যায়। ওই, তোকে কখন থেকে ডাকতেছি, কানে যায় না নাকি? জি ভাইয়া, বুঝতে পারি নাই, কি বলবেন বলুন। এইবার একটা ছেলে বলে ওঠে, তুই কি এই কলেজে পড়িস নাকি? আর তোর জামা কাপড়ের এই অবস্থা কেন? আরে গায়ের রং দেখছিস না কি কালো, তোর জামা কাপড় ভালো হবে কি করে? এটা বলেই সবাই হা হা করে হেসে দিল, যেটা শ্রাবণের জন্য অনেক লজ্জাজনক ছিল। শোন, তোকে একটা কাজের জন্য এখানে ডেকেছি। জি বলেন। ওই যে একটা মেয়ে দেখতেছিস না, হুম। ওই মেয়েটার কাছে গিয়ে এই কাগজটা দিবি, এই নে।
এরপর ছেলেটা শ্রাবণের কাছে একটা কাগজ ধরিয়ে দিল। কিন্তু ভাইয়া আমি কেন? আবার প্রশ্ন করিস? মার খেতে চাস? এরপর শ্রাবণ আর কোনো উপায় না পেয়ে আস্তে আস্তে মেয়েটার কাছে চলে গেল। সে মেয়েটাকে আপু বলে ডাক দিল। এই যে আপু, আপনি একটু শুনবেন? মেয়েটা শ্রাবণের দিকে ঘুরে তাকালো। মেয়েটা কেমন করে শ্রাবণকে দেখতে লাগলো, যেন শ্রাবণ তাকে ডেকে অনেক বড় ভুল করে ফেলেছে। শ্রাবণ কিছু না ভেবে কাগজটা মেয়েটার দিকে এগিয়ে দিল। মেয়েটা কাগজটা পড়ে ঠাস করে দুটো চড় বসিয়ে দিল। শ্রাবণ তা সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। ছোট লোক, মেয়েদের এইসব বাজে প্রস্তাব দেওয়ার জন্য ভার্সিটিতে আসিস নাকি? নিজের চেহারা দিকে তাকিয়েছিস কখনো? কোথায় তুই আর কোথায় আমি? তুই ভাবলি কি করে তুই আমাকে অফার দিবি আর আমি তাতে রাজি হয়ে যাব? শ্রাবণ মাটি থেকে উঠে দাঁড়িয়ে বলতে যাবে, আপু আমি এগুলো... কোনো কিছু বলার আগে মেয়েটা আবার শ্রাবণের গালে ঠাস করে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। চুপ, আর একটা কথাও বলবি না। আর একটা কথা বললেই আমি সোজা প্রিন্সিপাল স্যারের রুমে চলে যাব এই কাগজ নিয়ে। শ্রাবণ আশেপাশে তাকিয়ে দেখে লোকজন ভরে গেছে। সবাই তার দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে শ্রাবণের চোখ থেকে দুপোটা পানি বেরিয়ে গেল। আর ওই ছেলেগুলো যেন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এটা দেখে শ্রাবণের আরো জোরে কান্না করতে ইচ্ছে করলো, কিন্তু তার বাবা মায়ের কথা চিন্তা করে চোখের পানি মুছে নিল। এরপর সে ক্যাম্পাসের ফাঁকা একটা জায়গায় চলে এলো। চুপচাপ মন খারাপ করে বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর একটা ছেলে তার পাশে এসে বসে পড়লো। শ্রাবণ সেদিকে না তাকিয়ে মন খারাপ করে বসে রইল। হাই, আমি রাফি। একটা অপরিচিত ছেলেকে দেখে শ্রাবণ কিছু বলল না, কারণ এই ছেলেও হয়তো তার সাথে মজা করতে এসেছে। তাই কিছু না বলে চুপ থাকাই ভালো। ছেলেটা আবার বলল, কি হলো, কথা বলতেছো না কেন? আমি ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি, তুমিও নিশ্চয় নতুন, তাই তোমার সাথে বন্ধুত্ব করতে এলাম। এইবার শ্রাবণ কিছুটা ভরসা পেল। সে আস্তে করে বলল, আমি শ্রাবণ। আচ্ছা, এইভাবে এখানে কতক্ষণ মন খারাপ করে বসে থাকবে? চলো ক্লাসে যাই। ক্লাস শুরু হতে আর মাত্র 5 মিনিট বাকি। আচ্ছা চলো। এরপর রাফি আর শ্রাবণ ক্লাসের দিকে যেতে লাগলো। এর মধ্যে তারা আরো কিছুটা পরিচিত হয়ে নিল। রাফি ছেলেটার বাসা এই শহরে। তার বাবা একজন বিজনেসম্যান। রাফি সকালে এসেই শ্রাবণকে র্যাগিং এর শিকার হতে দেখে। তাই তার খুব মায়া হয় শ্রাবণের জন্য, যার কারণে সে শ্রাবণের সাথে এসে বন্ধুত্ব করে। শ্রাবণ আর রাফি একসাথে ক্লাসে প্রবেশ করে, কিন্তু শ্রাবণকে প্রবেশ করতে দেখে ক্লাসের সবাই জোরে জোরে চিল্লাতে চিল্লাতে বলতে লাগলো, মিস্টার খ্যাত ইজ কাম, মিস্টার খ্যাত ইজ কাম। এটা দেখে শ্রাবণের অনেক খারাপ লাগে। সে ভেবেছিল তার ডিপার্টমেন্টের সকলে হয়তো তাকে সাপোর্ট করবে, কিন্তু তারা উল্টে সবাই শ্রাবণের মজা নিচ্ছে। এটা দেখে শ্রাবণের চোখে পানি চলে এলো। রাফি সবকিছু দেখেও কিছু করতে পারলো না। রাফি মন খারাপ করে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। শ্রাবণ আর দাঁড়িয়ে না থেকে ক্লাসের একদম শেষ বেঞ্চে গিয়ে বসে পড়লো। কিছুক্ষণ পর রাফিও তার পাশে বসে পড়লো। শ্রাবণ কিছুটা সরে বসলো, কারণ সে একটা খ্যাত আর সে চায় না যে কেউ তার জন্য অপমান বোধ করুক। রাফি কিছু না বলে মন খারাপ করে বসে রইল। একটু পরে স্যার তাদের ক্লাসে এলো। স্যার আগে থেকেই সকলের সাথে পরিচিত হয়ে নিয়েছিল, কিন্তু আজকে শ্রাবণকে দেখতে পেয়ে তাকে দাঁড় করালো। এই ছেলে, তুমি কি নতুন? জি স্যার। তা তোমার পরিচয়টা আমাদেরকে দাও। তখন একটা ছেলে বলে উঠলো, স্যার ও তো একটা খ্যাত। পুরো ক্লাসে অট্টহাসিতে মেতে উঠলো। কিপ কোয়াইট, সবাই চুপ করো। তুমি তোমার পরিচয় দাও। আমার নাম শ্রাবণ আহমেদ ইমন। খুলনার একটা ছোট গ্রাম থেকে ঢাকা শহরে এসেছি পড়াশোনা করার জন্য। আমার বাবা একজন রিক্সা চালক আর মা ঘরের কাজ করে। এটা শুনে পুরো ক্লাস আবার হেসে উঠলো। এইবার শ্রাবণের চোখে পানি চলে এলো। সে তার চশমা খুলে চোখের পানি মুছে নিল। ও ভালো, তা তোমার রেজাল্ট কি? A+। এবার পুরো ক্লাস চুপ হয়ে গেল। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না যে এমন একটা খ্যাতের রেজাল্ট এত ভালো হতে পারে। গুড। আশেপাশে খেয়াল না করে পড়াশোনায় ফোকাস করো, ভবিষ্যতে ভালো হবে। জি স্যার। এরপর স্যার ক্লাস করাতে লাগলো। এইভাবে একের পর এক ক্লাস হতে লাগলো। সব ক্লাসে শ্রাবণকে কম বেশি অনেকে অপমানিত করে এসেছে। শ্রাবণ সবকিছু চুপচাপ সহ্য করে নিয়েছে, শুধুমাত্র তার বাবা মায়ের কথা চিন্তা করে। আজকে দিনে একটা জিনিস শ্রাবণ খুব ভালো করে খেয়াল করেছে। কালকে যে মেয়েটা শ্রাবণকে থাপ্পড় মেরেছিল সেই মেয়েটা শ্রাবণেরই ক্লাসমেট।
আজকে সকালবেলা যে ছেলেগুলোর জন্য অপমানিত হতে হয়েছে সেই ছেলেগুলো শ্রাবণের ক্লাসমেট। তাদের মধ্যে যে লিডার ছিল তার নাম হচ্ছে রকি। এটা সে তার বন্ধু রাফির কাছ থেকে জানতে পেরেছে। এভাবে আজকের দিনটা কেটে গেল। ক্লাস শেষ করে শ্রাবণ আর রাফি যখন বাইরে বের হবে তখনই রকি আর তার গ্যাং শ্রাবণের সামনে এসে দাঁড়ালো। শ্রাবণ অন্য পথ দিয়ে বাইরে বের হতে যাবে তখনই আবার রকি শ্রাবণের রাস্তা আটকিয়ে দিল। কোথায় যাওয়া যাচ্ছে শুনি? বাসায় যাব। বাসায় তো যাবি, কিন্তু যাওয়ার আগে আমার একটা কাজ করে দিতে হবে যে। দেখো রকি, আমি তোমার ওই কাজ আর করতে পারবো না। আমাকে মেয়েটা অনেক অপমান করেছে। আরে বোকা না, ওই কাজ আর তোকে দিয়ে করাবো না, খুব সহজ একটা কাজ। কি কাজ? এই রুমালটা দিয়ে আমার পায়ের জুতাটা মুছে দিবি শুধু, আর কিছু না। শ্রাবণ আশেপাশে তাকিয়ে দেখে অনেক লোকজন তার দিকে তাকিয়ে আছে। না, আমি পারবো না। তাহলে তোকে বাসায় যেতে দিব না। শ্রাবণ, না, তুমি এটা করবে না। রাফি, তুমি এখান থেকে যাও, না হলে কিন্তু তোমার খবর আছে। এটা ঠিক না রকি। এরপর ছেলেগুলো রাফিকে জোর করে অন্য জায়গায় পাঠিয়ে দেয় আর শ্রাবণকে দিয়ে জোর করে রকির পায়ে জুতো পরিষ্কার করিয়ে নেয়, যেটা কলেজের সবাই খুব মজা সহকারে দেখতে লাগে। আস্তে আস্তে সবাই চলে গেল। শ্রাবণ এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে। এই চোখের পানিটা যেন কেউই দেখতে পাচ্ছে না। সবাই হাসাহাসি করছে। কারো মনে এক ফোঁটাও মায়া হলো না শ্রাবণের জন্য। তখনই কোথা থেকে রাফি শ্রাবণের কাছে দৌড়ে চলে এলো। একই শ্রাবণ, তুমি কান্না করতেছো কেন? রাফি বিষয়টা বুঝতে পেরে শ্রাবণকে ক্যাম্পাসের একদম ফাঁকা জায়গায় নিয়ে এলো। কিছু সময় পরে শ্রাবণ নিজে থেকেই তার চোখের পানি মুছে নিল। কি দোষ করেছি আমি? শুধু গরিব হয়ে জন্ম নিয়েছি বলে কি আমার পড়াশোনা করার অধিকার নেই? আমার গায়ের রং যে কালো, এতে আমার কি করার আছে? আল্লাহ আমাকে যেভাবে তৈরি করেছে আমি তো সেইভাবেই তৈরি হয়েছি। এতে তো আমার কোনো দোষ নেই। আমি কি ওদের কারো কোনো ক্ষতি করেছি যার জন্য ওরা সকলের সামনে আমাকে এইভাবে অপমান করলো? শ্রাবণ রাফিকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। রাফির এই কথার কোনো উত্তর জানা ছিল না, তাই সে শ্রাবণকে বলল, এতে তোমার কোনো দোষ নেই। ওরা ছেলেগুলোই এমন। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওরা সবাই তোমার ফ্রেন্ড হয়ে যাবে। শ্রাবণ এই কথার কোনো উত্তর দেয় না, শুধু একটা হাসি দেয় আর তার মায়ের কথা মনে করে। কেন জানি তার মায়ের কথা মনে পড়লে সব কষ্ট নিমিষেই দূর হয়ে যায়। শ্রাবণ, বিকাল হয়ে গেছে, বাসায় যেতে হবে। চলো বাসার দিকে যাই। চলো। এরপর শ্রাবণ তার চোখের পানি মুছে নেয়। রাফির বাসা শ্রাবণের বাসার বিপরীতে, তাই রাফি শ্রাবণকে বিদায় জানিয়ে তার বাসার দিকে রওনা দেয় আর শ্রাবণ বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করে। শ্রাবণ চাইলে এখান থেকে রিক্সা নিয়ে বাসায় যেতে পারত, কিন্তু শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানেই হয় না, তাই সে হেঁটেই বাসায় যায়। বাসায় যেতে যেতে শ্রাবণের বিকাল 4টা বেজে যায়। আজকে সে বাসায় গিয়ে দেখে আকাশ ভাইয়া আগে থেকেই বাসায় চলে এসেছে। শ্রাবণ, ভার্সিটিতে প্রথম দিন কেমন লাগলো? মুহূর্তে কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে গেল শ্রাবণের। সে আকাশের কাছে বিষয়টা লুকানোর জন্য একটা হাসি দিয়ে বলে, ভালোই ভাইয়া। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে এসো, তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর কথাটা শুনে শ্রাবণ ভাবতে লাগে, তার জন্য আবার সুখবর হতে পারে। আর বেশি কিছু না ভেবে শ্রাবণ ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে শ্রাবণ মন খারাপ করে তার রুমে বসে থাকে। তখনই আকাশ তার রুমে আসে। আকাশকে দেখে শ্রাবণ একটু নড়ে চড়ে বসে। সুখবরটা শুনবে না? ভাইয়া বলো। তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করতে পেরেছি, তবে কাজটা কি তুমি করতে পারবে? কাজের কথা শুনে শ্রাবণের মনটা ভালো হয়ে যায়। সে তাড়াতাড়ি জিজ্ঞেস করে, কি কাজ ভাইয়া? আমি যে কোনো কাজ করতে পারবো, তুমি শুধু একবার বলে দেখো। তোমাকে প্রতিদিন ভোর 6টার সময় বাসায় পেপার বিলি করতে হবে, মানে পেপার বয়। শ্রাবণ এই কথাটা শুনে অনেক খুশি হয়। সে আকাশকে জড়িয়ে ধরে বলে, পারবো ভাইয়া, আমি পারবো। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তোমাকে তারা মাসে 5,000 করে টাকা দিবে। ভোর 6টা থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত তোমাকে পেপার বিলি করতে হবে। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি পারবো। আচ্ছা, তাহলে আমার সাথে চলো, আমি তোমাকে লোকটার কাছে নিয়ে যাই। সে বলেছে তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে যেন তার কাছে নিয়ে যাই। আচ্ছা ভাইয়া, চলো। এরপর আকাশ আর শ্রাবণ দুজনে হাঁটতে হাঁটতে লোকটার উদ্দেশ্যে যেতে লাগলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় শ্রাবণ আকাশকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, শহরের ছেলেমেয়েগুলো যেন কেমন কেমন?
ওরা গরিবদের মোটেও সহ্য করতে পারে না। ওরা শুধু টাকাকে চিনে। গরিবরাও যে আর 5টা মানুষের মতো বাঁচতে চায়, এটা ওরা বুঝতেই চায় না। এটা তোমার ভুল ধারণা। সব ছেলে মেয়ে একরকম হয় না। অনেক ছেলে মেয়ে এদের থেকে আলাদা হয়, তবে তাদের সংখ্যা খুবই কম। এই পুরো দুনিয়াটাই টাকার উপরে চলে। টাকা ছাড়া কেউ কাউকে চিনে না। ভাইয়া, তাহলে তুমি নিশ্চয়ই আমাকে চিনো না? তুই তো অনেক দুষ্টু হয়েছিস। ও সরি, তুই করে বলে ফেললাম। সমস্যা নেই ভাইয়া, আমি তোমার থেকে ছোট। তুমি তুই করেই বলো। কিছু সময় এইভাবে গল্প করতে করতে ওরা দুইজন একটা ছোট্ট অফিসের সামনে চলে এলো। এরপর শ্রাবণ আকাশের পিছে পিছে যেতে লাগলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটাকে এনেছো? জি ভাই, এই যে ছেলেটা, ওর নাম শ্রাবণ। আকাশ শ্রাবণকে দেখিয়ে বলল। লোকটা শ্রাবণকে কিছু সময় তাকিয়ে ভালো করে দেখে নিল, এরপর বলল, এই নাও সাইকেলের চাবি। কাল থেকে তোমার কাজ শুরু। মাসে 5,000 করে বেতন। আর এই যে ঠিকানা। এই এরিয়ার সমস্ত বাসা থেকে শুরু করে সবগুলো দোকান অবধি পেপার পৌঁছে দিতে হবে। তে তুমি 1 ঘন্টায় দাও আর 5 ঘন্টায় দাও, সেটা আমার দেখার দরকার নেই। তবে কথা একটাই, ভোর 5টায় এখান থেকে পেপার নিয়ে যেতে হবে। একসাথে এতগুলো কথা শুনলো সব কিছু শ্রাবণের মাথায় আটকে গেল। সে লোকটিকে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আচ্ছা ভাই, আমরা আসি তাহলে। এসো। এরপর আকাশ আর শ্রাবণ পেপার হাউস থেকে বেরিয়ে এলো। ভাইয়া, লোকটা অনেক রাগী, তাই না? তুই বুঝলি কিভাবে? আরে আমি লোক দেখলেই বুঝতে পারি, তার উপরে আবার এত কড়া কড়া কথা। কচু বুঝিস তুই। চল, আজকে তোকে ট্রিট দেবো আমি। ট্রিট? কিন্তু কেন? ওই যে তুই চাকরি পেয়ে গেলি, এটার জন্য। ভাইয়া, ট্রিট তো আমার দেওয়ার কথা তোমাকে, আর সেখানে তুমি। আরে বড় ভাই হই আমি তোর, আমার একটা দায়িত্ব আছে না? এই কথাটা শোনার পরে শ্রাবণের মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ তার নিজের রক্তের কেউ কোনো এমন করে বলে নাই। তাই তার বাবা মা ছাড়া এরপর দুইজন একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। রেস্টুরেন্টে ছোটোখাটো হওয়ার কারণে এখানে আর অপমানিত হতে হয়নি শ্রাবণকে, কারণ বড় বড় রেস্টুরেন্টে এই পোশাকে গেলে নিশ্চয়ই সবাই তাকে অন্য চোখে দেখতো। এরপর আকাশ আর শ্রাবণ দুজনে তাদের বাসায় চলে গেল। রোজ রাতের মতো আজকেও বাবা মায়ের সাথে কথা বলে নিল শ্রাবণ। এরপর কিছু সময় বই নিয়ে ঘাটাঘাটি করলো। তার কাছে যে বইগুলো আছে এগুলো সব পুরনো বই। সে এগুলো তার পাড়ার এক বড় ভাইয়ের কাছ থেকে চেয়ে এনেছে, কারণ এত টাকা দিয়ে নতুন বই কেনার ক্ষমতা শ্রাবণের কোনো দিন ছিল না। তবুও সে মন খারাপ করে না, কারণ বই তো বই, হোক সেটা পুরনো বা নতুন, একই তো কথা। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শ্রাবণ। এরপর কোনো মতে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। আকাশ ঘুমাচ্ছিল, যার কারণে শ্রাবণ তাকে না ডেকেই বেরিয়ে পড়ে। সে জোরে জোরে হেঁটে পেপার হাউসে পৌঁছে যায়, একদম ঠিক সময় গিয়ে পৌঁছায়। লোকটা শ্রাবণকে ঠিক সময় আসতে দেখে মনে মনে অনেক খুশি হয়, কারণ আজ পর্যন্ত কোনো পেপার বয় এত সকাল সকাল এখানে আসে নাই। লোকটা কিছু না বলে শ্রাবণকে পেপারের বান্ডিল ধরিয়ে দেয় আর সাইকেলটা দেখিয়ে দেয়। এরপর শ্রাবণ একটা হাসি দিয়ে বেরিয়ে পড়ে পেপার বিলি করতে। যেহেতু আজকে তার প্রথম দিন, তাই একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু শ্রাবণ এটাকে হ্যান্ডেল করে নেয়, কারণ এর আগে এমন অনেক ধরনের কাজ করেছে সে। তাই এই কাজটাও করতে তেমন কোনো অসুবিধা হলো না। তবে আজকে প্রথম দিন হওয়ায় তার পুরো শরীর থেকে ঘাম বেরিয়ে যায়। পেপার বিলি করতে করতে সকাল 9টা বেজে যায়। সে সাইকেল পেপার হাউসে রেখে তাড়াতাড়ি বাসায় চলে যায়, কারণ এরপর তাকে আবার ভার্সিটি যেতে হবে। বাসায় এসে দেখে আকাশ ভাই অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আকাশ শ্রাবণকে দেখে একটা হাসি দিয়ে বলে, কিরে, কেমন কাটলো প্রথম দিন? ভাইয়া অনেক ভালো, কোনো সমস্যা হয়নি আমার। তা তো তোর ঘামে ভেজা শার্ট দেখেই বোঝা যায়। আসলে ভাইয়া প্রথম দিন তো, তার উপরে আবার জোরে জোরে সাইকেল চালিয়েছি। হয়েছে হয়েছে, কথা বলে সময় নষ্ট করিস না। ফ্রেশ হয়ে খাবার খেতে যা, বুয়া এসে রান্না করে রেখে গেছি। ভাইয়া। এরপর আকাশ তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল, আর শ্রাবণও খাবার খেয়ে ভার্সিটির দিকে রওনা দিল। তবে ভার্সিটিতে আসতে আসতে আজকে একটু লেট হয়ে গেল। সে তাড়াতাড়ি করে তার ক্লাসের দিকে যেতে লাগলো, কিন্তু ক্লাসের সামনে এসে দেখে স্যার তার আগেই ক্লাসে ঢুকে পড়েছে। স্যার, ভিতরে আসবো? হঠাৎ শ্রাবণের কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকায় এবং বিভিন্ন রকমের বিকৃত সাউন্ড করে, খ্যাত, কাইল্লা, ছোট লোক ইত্যাদি ইত্যাদি। শ্রাবণ সেগুলো মুখ বুজে সহ্য করে নেয়।
আর ক্লাসের একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়ে। রাফি ভেবেছিল শ্রাবণ আজকে আসবে না, তাই সে ফার্স্ট বেঞ্চে বসেছিল। অবশেষে শ্রাবণকে দেখতে পেয়ে সে একদম পিছে শ্রাবণের কাছে এসে বসে পড়ে। একই বন্ধু, তোমাকে আজকে এত টায়ার্ড দেখাচ্ছে কেন? না, এমনিতেই। শ্রাবণ চায় না যে তার ক্লাসের কেউ এটা জানুক যে সে একজন পেপার বয়। এটা যদি সবাই জানতে পারে তাহলে দেখা যাবে যে এটা নিয়েও তারা আরও অনেক বেশি মজা করবে। তাই সে এইটা এড়িয়ে যায়। রাফি যদিও অনেকবার জানতে চেয়েছিল, কিন্তু শ্রাবণ প্রতিবারই এড়িয়ে গিয়েছে। এইভাবে আজকের দিনটাও কেটে গেল। শ্রাবণ আর রাফি ক্লাস শেষে একসাথে বের হয়। আজকে রকি নামের ছেলেটা আর তার গ্যাংকে দেখতে পায়নি শ্রাবণ, হয়তো ভার্সিটি আসেনি। তখনই সে খেয়াল করে রকি ক্যাম্পাসে বসে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। শ্রাবণ ভয়ে ভয়ে রাফির সাথে হাঁটতে লাগে। শ্রাবণ মনে মনে যে ভয়টা পাচ্ছিল অবশেষে সেটাই হলো। রকি শ্রাবণকে ডাক দিল। শ্রাবণ আস্তে আস্তে রকির কাছে গেল। এদিকে আমার কাছে আয়। শ্রাবণ ভয়ে রকির কাছে যাচ্ছিল না, তাই রকি বাধ্য হয়ে শ্রাবণের হাত ধরে তার পাশে বসায়। আমাকে এত ভয় পেতে হবে না। এই 2 দিন আমার মুড অনেক ভালো ছিল, আর তোকে এভাবে ভার্সিটিতে আসতে দেখে একটু মজা নেওয়া ইচ্ছা হয়েছিল, তাই তোর সাথে মজা করেছি। আচ্ছা, তুই যা এবার। এরপর শ্রাবণ রকির কাছ থেকে দূরে চলে এলো। শ্রাবণ, রকি তোমাকে ডেকে নিয়ে কি বলল? তেমন কিছু না, চলো তাড়াতাড়ি বাসায় যেতে হবে। চলো তাহলে। এরপর রাফি তার বাসার আর শ্রাবণ তার বাসায় চলে গেল। রোজকার মতো আজকে শ্রাবণ হেঁটে বাসায় গেল। প্রতিদিনের মতো একইভাবে আজকের দিনটাও কেটে গেল শ্রাবণের। পরের দিন সকালবেলা শ্রাবণ ঘুম থেকে উঠেই আগে পেপার দিতে যায়। আজকে শ্রাবণের মনটা অনেক ভালো, কারণ ভার্সিটিতে রকির হাত থেকে ছাড় পেয়েছে সে। খুশি মনে সে আজকে আর তার কাজ করতে লাগলো। আর আজকে আগের দিনের তুলনায় কষ্টও কম হলো তার। পেপার বিলি করে এসে শ্রাবণ জামা কাপড় পরে রেডি হয়ে নিল। সে নিজেকে একবার আয়নার সামনে নিয়ে গেল আর নিজেকে দেখে সে নিজেই হেসে দিল। পুরনো একটা মোটা চশমা, অনেক দিনের নোংরা জামা প্যান্ট, নোংরা বলে ভুল হবে, পুরনো। এতে শ্রাবণে কোনো দুঃখ নেই। সে যদি একদিন মানুষের মতো মানুষ হতে পারে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। সে তার বাবা মাকে আর কাজ করতে দিবে না। মাকে অনেক বড় একটা হাসপাতালে নিয়ে চিকিৎসা করাবে। তাকে এই জায়গায় থেমে গেলে চলবে না। অনেক বড় হতে হবে জীবনে। এখনো অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে তার। আয়নার সামনে দাঁড়িয়ে এগুলো ভাবছিল শ্রাবণ। আকাশ শ্রাবণকে এই অবস্থায় দেখে তার কাঁধে হাত রেখে বলল, কি ভাবতেছিস এইভাবে দাঁড়িয়ে? আকাশ ভাইয়ের ডাকে একটু কেঁপে ওঠে শ্রাবণ। কিছু না ভাইয়া, বাবা মায়ের কথা খুব মনে পড়তেছে। হুম, প্রথম কয়েকদিন একটু মনে পড়বে, এরপর সব ঠিক হয়ে যাবে। আর দেরি করিস না, ভার্সিটি যাবি না? ভাইয়া, এখনই যাব। এরপর শ্রাবণ আর আকাশ সকালে নাস্তা না করেই বাসা থেকে বেরিয়ে গেল, কারণ আজকে বাসায় বুয়া আসেনি। এদিকে শ্রাবণের প্রচন্ড ক্ষুধা লেগেছিল, কারণ ভোরে ঘুম থেকে উঠে কোনো কিছু না খেয়ে অনেকটা কাজ করে এসেছে সে। ক্ষুধা তো লাগারই কথা। সে তার প্যান্টের পকেটে হাত দিল, 10 টাকার একটা পুরনো নোট খুঁজে পেল। তার মুখের কোণে একটা হাসি ফুটে উঠল। সে আর দেরি না করে তার ভার্সিটির সামনে থাকা একটা টং দোকানে চলে গেল। 10 টাকা দিয়ে দুটো রুটি সে কিনে আনলো। এরপর রাস্তার পাশে বসে খেতে যাবে, তখনই সে একটা বাচ্চাকে দেখতে পেল। পরনে ছেঁড়া একটা জামা আর প্যান্ট। ছেলেটা হয়তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। ভাইয়া, অনেক দিন ধরে কিছু খাই না, কিছু খেতে দিবে? বাচ্চাটাকে দেখে শ্রাবণের অনেক মায়া হলো। সে তার ভাগের একটা রুটি ছেলেটাকে দিয়ে দিল। ছেলেটা একটা মিষ্টি হাসি উপহার দিল, যেটা কোটি কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। এগুলো ভেবে শ্রাবণ যখন তার কাছে থাকা বাকি একটা রুটি খেতে যাবে, তখনই খেয়াল করে ছেলেটা রুটিটা খাওয়া শেষ আর শ্রাবণের হাতে থাকা রুটিটার দিকে তাকিয়ে আছে। শ্রাবণ মনে মনে ভাবলো, আমি তো মাত্র একটা সকাল খাবার খাইনি, আর এই ছেলেটা হয়তো অনেক দিন ধরে না খেয়ে আছে। এর ক্ষুধার কাছে আমার ক্ষুধা কোনো মাইনেই রাখে না। তাই শ্রাবণ আর কিছু না ভেবে তার ভাগের বাকি রুটিটাও ছেলেটাকে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল। ছেলেটা খুশিতে যেন আত্মহারা হয়ে গেল। শ্রাবণ ছেলেটাকে বিদায় জানিয়ে ভার্সিটির দিকে হাঁটা দিল আর মনে মনে ভাবতে লাগলো, 10 টাকা দিয়েও কারো মুখে হাসি ফোটানো সম্ভব?
শুধু মন থাকা লাগে। এগুলো ভাবতে ভাবতে সে তার ভার্সিটিতে ঢুকে গেল। আর এতক্ষণ বসে শ্রাবণ আর ছেলেটার কর্মকাণ্ড সবকিছুই দেখতেছিল গাড়ির ভিতরে থাকা মায়াবী দুটো চোখ। সে অপরূপভাবে শ্রাবণের কর্মকাণ্ড দেখছিল আর ভাবতেছিল, এখনো এমন মানুষ আছে যে কিনা নিজের খাবার অন্যকে বিলিয়ে দেয় আর বিনিময়ে একটা হাসি উপহার দেয়। এগুলো ভাবতে ভাবতেই সে ছেলেটাকে হারিয়ে ফেললো আর একটা বড় নিঃশ্বাস নিয়ে ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। শ্রাবণ আজকে একদম ঠিক সময় ক্যাম্পাসে এসেছে। সে হাসি মুখে ক্লাসের ভিতরে প্রবেশ করলো, কিন্তু মুহূর্তেই তার হাসি মুখ মলিন হয়ে গেল, কারণ তার ক্লাসের সবাই আজকেও তাকে খ্যাত, ছোট লোক, কালো ইত্যাদি বলতে লাগলো। নিজের সামনে নিজের কানে এমন কথা শোনা যে কতটা কষ্টের সেটা একমাত্র সেই লোক ছাড়া আর কেউ বুঝবে না। শ্রাবণ শুধু কথাগুলো শুনে যাচ্ছে, কারণ এই কথার প্রতিবাদ করার ক্ষমতা তার নেই। সে মাথা নিচু করে ক্লাসের একদম শেষ বেঞ্চে বসে রইল। আজকে রাফি আসেনি, তাই শ্রাবণ আজকে সম্পূর্ণ একা। এইভাবে কিছু সময় থাকার পর এক পর্যায়ে স্যার ক্লাসে চলে আসে। সবাই চুপ হয়ে যায়। শ্রাবণ তার চোখের পানি মুছে ক্লাসে মনোযোগ দিল। ক্লাসের মাঝে হঠাৎ করে প্রিন্সিপাল স্যার ক্লাসে আসলো। তার সাথে একটা মেয়েও আছে। সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে গেল। ক্লাসের সব ছেলেরা মেয়েটাকে দেখে অবাক হয়ে গেল, কারণ মেয়েটা আসলেই অনেক সুন্দর ছিল। কিন্তু শ্রাবণের সেদিকে কোনো খেয়াল নেই। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্টুডেন্ট, যে যার জায়গায় বসে পড়ো। আজকে তোমাদের এখানে আসার একটা কারণ আছে। কি কারণে স্যার? এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে শিমলা, আমাদের শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আনোয়ার হোসেনের একমাত্র মেয়ে। শিমলা আজ থেকে তোমাদের সাথে তোমাদের একই ক্লাসে পড়াশোনা করবে। ক্লাসের সবাই একসাথে ওয়েলকাম জানালো শিমলা নামের মেয়েটাকে। এরপর প্রিন্সিপাল স্যার ক্লাস থেকে চলে গেল আর শিমলা নামের মেয়েটা বসার জন্য একটা সিট খুঁজতে লাগলো। ক্লাসের সব ছেলেরা তো তাদের পাশে সিট একদম শার্ট দিয়ে মুছে দিচ্ছে যাতে করে সিমলা তাদের পাশে বসে। কিন্তু সিমলা সবাইকে অবাক করে দিয়ে শ্রাবণের পাশে গিয়ে বসে। কিন্তু শ্রাবণ এখনো মেয়েটার দিকে একবারও তাকায়নি। ক্লাসের সবাই তো হাঁ করে তাকিয়ে আছে। কি হচ্ছে এটা? একটা কালো ক্ষেতের পাশে এত সুন্দর আর বড়লোকের ঘরের মেয়ে বসলো। কেউ যেন এটা মেনে নিতে পারছে না। এতগুলো বেঞ্চ ফাঁকা থাকা সত্ত্বেও শিমলা কেন শ্রাবণের পাশে এসে বসলো? এর আসল কাহিনী আমি আপনাদেরকে খুলে বলছি, শুনুন। কিছুক্ষণ আগে শ্রাবণ আর ওই পথ শিশুর কর্মকাণ্ড যে চোখ দুটো দেখছিল, সেই চোখ দুটো আর কারো ছিল না, ওটা শিমলার চোখ ছিল। শিমলা আজকেই ওই ভার্সিটিতে ভর্তি হতে এসেছিল আর ভার্সিটির সামনে এসে শ্রাবণের এই বিষয়টি খেয়াল করে। এরপর হঠাৎ করে সিমলা শ্রাবণকে হারিয়ে ফেলে। এরপর যখন সিমলা ক্লাসে আসে তখন যেন এক আকাশ সমান অবাক হয়, কারণ রাস্তার সেই ছেলেটা তারই ক্লাসমেট। সে মনে মনে অনেক খুশি হয় আর 7-5 না ভেবেই ছেলেটার পাশে এসে বসে পড়ে। এটাই হচ্ছে আসল কাহিনী। এইভাবে আজকে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল, কিন্তু সিমলা একবারও ছেলেটার মাথা উঁচু করে তার দিকে তাকাতে দেখেনি। বিষয়টি বেশ মজার। আর শ্রাবণের পাশে কে বসেছে সেটা দেখার কোনো প্রয়োজন সে মনে করেনি। তাই শ্রাবণ মাথা নিচু করে স্যারদের ক্লাস করছিল। এরপর ক্লাস শেষে শ্রাবণ তার ব্যাগ নিয়ে বাইরে চলে আসে। তার উদ্দেশ্য সোজা বাসায় যাওয়া, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে এসে তার রাস্তা আটকালো। শ্রাবণ এই মেয়েটাকে আগে কোনো দিন দেখেনি। সে মেয়েটাকে দেখে অনেক অবাক হয়ে যায়। মেয়েটা দেখতে অনেক সুন্দর, পুরো পরীর মতো। শ্রাবণ আর কিছু ভাবার আগেই সে তার মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে দেয়। যেহেতু এর আগে শ্রাবণ মেয়েদের হাতে অপমানিত হয়েছে, সাথে থাপ্পড়ও খেয়েছিল, তাই এবার ভয় পেয়ে আগে থেকেই বলে দিল। দেখুন আপু, আমি কিন্তু আপনাকে কিছু করি নাই, তাই শুধু শুধু আমাকে অপমান করবেন না প্লিজ। সিমলা শ্রাবণের এমন কথা শুনে অনেক অবাক হয় আর হেসে দিয়ে বলে, আরে না, তুমি কি আমাকে কিছু করেছো নাকি যে আমি তোমাকে অপমান করব? সিমলার গলার কণ্ঠ শুনে শ্রাবণ যেন আবারও হারিয়ে গেল। তার সাথে আগে এমন হয়নি কখনো। একটা মেয়ের গলার কণ্ঠ এতটা মধুর হতে পারে, সে এটা কখনো ভাবেনি। আমি তো তোমার ক্লাসমেট, তাই তোমার সাথে পরিচিত হতে এসেছি। মানে প্রিন্সিপাল স্যার যাকে আমাদের... হুম,
আমি আজকে নতুন ভর্তি হয়েছি, কিন্তু তুমি আমার দিকে একবার তাকিয়েও দেখলে না কেন? আমি তো তোমার পাশেই ছিলাম। দেখুন আপু, আপনি অনেক বড় লোকের মেয়ে আর আমি সামান্য রিক্সা চালকের ছেলে। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি বরং আপনার ক্যাটাগরির বন্ধু খুঁজে নিন। শ্রাবণ এটা বলে হনহন করে হেঁটে চলে এলো। সিমলাকে একটাও কথা বলার সুযোগ দিল না। সিমলা শ্রাবণের কথার আগা গোড়া কিছুই বুঝতে পারল না। তাই সে আর কিছু না ভেবেই গাড়িতে উঠে বাসায় চলে গেল। শ্রাবণ রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল, তখনই রকি এসে তার রাস্তা আটকালো। এই রাহুল, ভালো করে দেখ তো এই ছেলেটার মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই। রকি, এগুলো তুমি কি বলতেছো? কোথায় তুমি আর কোথায় আমি? তোমার সাথে আমার কোনো তুলনা হয় না। এটা যখন তুই বুঝিস, তাহলে ওই শিমলা কেন বুঝে না? ও কেন তোর পাশে গিয়ে বসলো? আমার সিটও তো ফাঁকা ছিল। এখানে আমার কি করার আছে? আমি তো তাকে বলি নাই যে আমার পাশে এসে বসুন। রকি, এই খ্যাতটা ঠিকই বলেছে। ওকে ছেড়ে দে আর চল বাসায় যাই। আচ্ছা, তোদের কথায় ছেড়ে দিলাম। আর একটা কথা, তোকে যেন ওই মেয়ের আশেপাশে না দেখি। রকি শ্রাবণকে উদ্দেশ্য করে বলল। শ্রাবণ শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আবার হাঁটতে শুরু করলো। শ্রাবণ মনে মনে ভাবতে লাগে, এখন তার কি দোষ? মেয়েটাই তো আগে এসে আমার পাশে বসেছে। তবুও রকি যখন বলছে মেয়েটার কাছ থেকে দূরে থাকাই ভালো হবে, শুধু শুধু ঝামেলায় না জড়ানোই ভালো। এগুলো ভাবতে ভাবতে শ্রাবণ তার বাসায় চলে এলো। বাসায় এসে ফ্রেশ হয়ে আসে শ্রাবণ। এরপর কিচেনে গিয়ে খাবার খেতে লাগে। খাবার খাওয়ার সময় ওই বাচ্চাটার কথা খুব মনে পড়ে তার। কতদিন খেয়ে না খেয়ে কাটিয়ে দেয় ওরা। আর বড়লোকের ছেলে মেয়েরা খাবার নিয়ে কত কিছু করে, এটা খাবো না ওটা খাবো না ইত্যাদি। শ্রাবণ খাবার শেষ করে তার রুমের পাশে বেলকনিতে একটি বই নিয়ে বসে পড়ে, কিন্তু কিছুতেই যেন পড়ায় মন বসাতে পারছে না। বারবার শুধু সিমলা নামের মেয়েটার চোখের সামনে ভেসে উঠতেছে। বারবার তার কানে মেয়েটার বলা কথাগুলো ভেসে আসছে। এগুলো কি হচ্ছে শ্রাবণের সাথে, কিছুই বুঝতে পারছে না। সে শুনেছে মানুষ যদি কোনোদিন প্রেমে পড়ে তাহলে নাকি তার সাথে এমন হয়। তাহলে কি? শ্রাবণ আর বেশি কিছু না ভেবে এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়, কারণ এটা কোনো দিন সম্ভব নয়। কোথায় সিমলা আর কোথায় শ্রাবণ? আকাশ পাতাল তফাৎ। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আকাশও বাসায় চলে আসে। বাসায় এসে আকাশ লক্ষ্য করে শ্রাবণকে আজকে একটু অন্যরকম লাগছে। কেমন যেন চেহারা একটু হাসি ফুটে আছে। তাই আকাশ শ্রাবণের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কিরে, কি করতেছিস? ও ভাইয়া, তুমি? কি আর করবো, একটু বই পড়তেছিলাম। তা আজকে তোকে একটু খুশি খুশি লাগতেছে কেন? কই ভাইয়া, আমি তো এমনই থাকি সব সময়। হয়েছে, আমি জানি। তুই মন দিয়ে বই পড়, আমি আমার রুমে যাচ্ছি। আচ্ছা ভাইয়া। আকাশ শ্রাবণের রুম থেকে চলে যাওয়ার পরে শ্রাবণ তার পুরনো মোবাইল ফোনটা বের করে। এরপর তার মাকে কল করে। আম্মা, বাবা আমার বল। তোমরা সবাই কেমন আছো আম্মা? আমরা ভালো আছি, তোর চিন্তা করতে হবে না। তুই কেমন আছিস সেটা বল। আম্মা, আমি এখানে অনেক ভালো আছি। জানো, এখানে আমি একটা ভাইয়ার সাথে থাকি, সে খুবই ভালো মানুষ। নিজের শরীরে যত্ন নিস বাপ। আম্মা, তুমি কি করতেছো এখন? রাতের খাবার রান্না করেছিস? আব্বা কোথায়? আব্বার কাছে দাও তো, একটু কথা বলি। শ্রাবণের এমন কথায় তার মা চুপ হয়ে যায়, কারণ শ্রাবণের আব্বা যে এখন রাতেও রিক্সা চালানো শুরু করেছে। শুধুমাত্র শ্রাবণের কথা চিন্তা করে। কি হলো আম্মা, তুমি চুপ করে আছো কেন? আব্বা কোথায়? তোর আব্বা একটু বাইরে আছে। আচ্ছা আম্মা, আব্বা এলে আমার কথা বইলো। এরপর শ্রাবণ ফোন কলটা কেটে দেয়। বাড়িতে তার মায়ের সাথে কথা বলে মনটা যেন আরো ভালো হয়ে গেল। এইভাবে আজকের দিনটাও কেটে গেল শ্রাবণের। প্রতিদিনের মতো আজকেও ভোরবেলায় ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে শ্রাবণ। তার সাইকেলের পিছে এক বোঝাই খবরের কাগজ, যেগুলো রোজ সকালে সময় মতো বিলি করাই তার কাজ। আজকে কেন জানি খুব সকালে সিমলার ঘুম ভেঙে গেল। কিছুতেই আর ঘুম এলো না। সে কোনো দিন এত সকালে ঘুম থেকে ওঠেনি। ফ্রেশ হয়ে এসে সে নিজেই এক কাপ চা বানিয়ে বেলকনিতে চলে এলো। সকালের মিষ্টি রোদ যে এত সুন্দর, এইটা জানলে সে রোজ সকালে বেলকনিতে আসতো। রাস্তার দিকে তাকিয়ে বাইরের পরিবেশ দেখছিল সিমলা। তখনই বাইরে লক্ষ্য করলো পেপার বয় এসেছে, কিন্তু দূর থেকে কেমন যেন চেনা চেনা লাগছে সিমলার কাছে।
যখনই পেপার বয় সিমলাদের বাসার সামনে এলো তখন সিমলা অনেক অবাক হয়, কারণ পেপার বয়টা আর কেউ ছিল না, ওটা শ্রাবণ ছিল। শ্রাবণকে নিয়ে সিমলার কৌতূহলটা যেন আরো বেড়ে যায়। সে অপলক দৃষ্টিতে বেলকনিতে বসে শ্রাবণের কাজটা দেখতে লাগলো। একটা পেপার মুড়িয়ে বাসার বাইরে থেকে ছুঁড়ে মারলো ভিতরে। এরপর শ্রাবণ সাইকেল চালিয়ে অন্য বাসায় যাওয়ার জন্য চলে গেল। যতক্ষণ পর্যন্ত শ্রাবণকে দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত সিমলা শ্রাবণকে দেখতেই থাকে। এক পর্যায়ে শ্রাবণ হারিয়ে যায় আর সিমলাও তার রুমে চলে যায়। রোজকার মতো আজকেও সকালের খাবার খেয়ে রেডি হয়ে নেয় শ্রাবণ। এরপর কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভার্সিটির সামনে চলে আসে সে। শ্রাবণ ক্যাম্পাসের ভিতরে ঢুকে আজকেও রাফিকে খুঁজে পায় না। হয়তো আজও আসবে না রাফি। বেশ কয়েকটা দিন হলো ভার্সিটি ভর্তি হয়েছে সে, কিন্তু এখনো ভার্সিটি ক্যাম্পাসে ভালো করে ঘুরে দেখেনি শ্রাবণ। তাই সে আজকে ঠিক করলো যে এখন পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখবে। যেই ভাবা সেই কাজ। শ্রাবণ হাঁটছে আর ক্যাম্পাসের সব জায়গায় চোখ দিয়ে দেখছে। সে খেয়াল করে ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় ছাত্রছাত্রী বসে আড্ডা দিচ্ছে, আর এর ভিতর থেকে কয়েকজন তার দিকে অন্যভাবে তাকাচ্ছে। এই কয়টা দিনে শ্রাবণকে মোটামুটি সবাই জেনে গেছে। খ্যাত নামটা উচ্চারণ হলেই সবাই বুঝে যায় যে ওটা শ্রাবণ। কয়েকজন ছাড়া সবাই শ্রাবণকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে। এই কয়েকদিন এগুলো তার অভ্যাস হয়ে গেছে। এখন আর আগের মতো কষ্ট লাগে না তার। এগুলো ভাবছিল আর হাঁটছিল শ্রাবণ। তখনই ঘটলো এক বিপত্তিকর ঘটনা। শ্রাবণ অন্যদিকে তাকিয়ে হাঁটছিল, আর তখনই সে একটা মেয়ের গায়ের উপর গিয়ে ধাক্কা খায়। মেয়েটা আর শ্রাবণ দুজনেই মাটিতে পড়ে যায়। মেয়েটা ভীষণ রেগে যায়। মাটি থেকে উঠেই শ্রাবণের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। শ্রাবণ তাল সামলাতে না পেরে একটু পিছিয়ে যায়। ভার্সিটির সবাই এই বিষয়টা দেখে বেশ মজা পেল। তারা সবাই আরো আগ্রহ নিয়ে বিষয়টি দেখতে লাগলো। তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? ছোট লোক কোথাকার, নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছিস কখনো? কাইল্লা ভূত একটা, তোকে তো ইচ্ছে করতেছে। আই এম সরি, আমি আসলে আপনাকে দেখতে পাইনি, না দেখে আপনার সাথে ধাক্কা খাই। তখন এই মেয়েটার ফ্রেন্ডরা চলে এলো। তারা সবাই মেয়েটাকে জিজ্ঞেস করলো, নাবিলা, কি হয়েছে তোর? এই খ্যাতের সাথে দাঁড়িয়ে কি করতেছিস? নাবিলা নামের মেয়েটা সবকিছু খুলে বলল। তোর সাহস হয় কি করে নাবিলাকে ধাক্কা দেওয়ার? শালা খ্যাত কোথাকার! কি নোংরা জামা কাপড়, দেখলেই তো বমি আসে। আমি বুঝতে পারি নাই, না দেখে ধাক্কা লেগে গেছে, দয়া করে আমাকে মাফ করে দিন। তখন এই লাবিরার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সে শ্রাবণকে বলে, মাফ করতে পারি, তবে তবে কি? তোকে সকলের সামনে কান ধরে 10 বার উঠবোস করতে হবে। না, এটা আমি করতে পারবো না। সামান্য একটা ধাক্কা লাগার কারণে এটা আমি করতে পারবো না। খ্যাত আবার মুখে মুখে কথা বলে। আমি বলেছি ব্যাস তোকে এটা করতে হবে, না হলে আমি কিন্তু আমার ছেলে ফ্রেন্ডদের ডাক দিব। ওরা যে তোর কি হাল করতে পারে সেটা তোর কল্পনার বাইরে। শ্রাবণ আর কোনো রাস্তা না পেয়ে সকলের সামনে কান ধরে উঠবোস করতে লাগে। ভার্সিটির সবাই জোরে জোরে কাউন্ট করছে, যেন একটা কোনো সার্কাস হচ্ছে। শ্রাবণ তার চোখের পানি আটকে রাখতে পারে না। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। তবুও কারো মায়া হয় না ছেলেটার জন্য। এইভাবে 5 বার করার পর কোথা থেকে সেই দিনের সিমলা মেয়েটা শ্রাবণের সামনে চলে আসে। সিমলা শ্রাবণকে থামিয়ে দেয়। সে সরাসরি নাবিলাকে জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? আর তুমি ওকে এভাবে কান ধরতে বলেছো কেন? এই খ্যাত আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে, তাই ওকে শাস্তি দিচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। মনে করো তুমি হঠাৎ কালকে আমার সাথে ধাক্কা খেলে, এরপর আমি বললাম যে তুমি আমাকে ইচ্ছে করে ধাক্কা দিছো, তখন যদি আমি তোমাকে কান ধরতে বলি, তুমি কি ধরবে? নাবিলা মেয়েটা চুপ হয়ে যায়। তখনই পাশ থেকে একজন বলে ওঠে, কোথায় নাবিলা আর কোথায় এই খ্যাত? তাহলে আমি যদি বলি, কোথায় আমি আর কোথায় এই নাবিল? আমার বাবা শহরের সব থেকে বড় বিজনেসম্যান, আমার সাথে তো নাবিলার কোনো দিক দিয়েই যায় না, তার মানে নাবিলা কান ধরবে? এইবার সবাই চুপ হয়ে যায়। পুরো কলেজ এতক্ষণ ধরে সিমলার কথা শুনছিল। সকলের মনে এইবার একটু মায়া হলো শ্রাবণের জন্য। কারো কাছে কোনো উত্তর নেই এই প্রশ্নের। সিমলা ওখানে আর দাঁড়িয়ে না থেকে শ্রাবণের হাত ধরে
ক্যাম্পাসের একদম ফাঁকা একটা জায়গায় নিয়ে এলো। শ্রাবণ এখনো কান্না করে চলেছে। সিমলা ব্যাপারটা বুঝতে পেরে টিস্যু দিয়ে শ্রাবণের চোখের পানি মুছে দিল। তখনই শ্রাবণ অপলকভাবে সিমলার দিকে তাকিয়েছিল। মেয়েটা আসলেই অনেক সুন্দর আর ভালো, তা না হলে কেউ কি এইরকম করে? তুমি তো আসলে একটা বোকা। হঠাৎ সিমলার মুখে এমন কথা শুনে শ্রাবণ একটু লজ্জা পায় আর জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে সিমলার দিকে। সিমলা যেন চোখে চোখে এই শ্রাবণের প্রশ্নটা বুঝে গেল। সে হেসে জবাব দিল, বোকা না হলে কেউ এরকম সকলের সামনে কান ধরে? সামান্য একটা মেয়ের কথায় কেউ কান ধরে? বোকা কোথাকার। আমি খুবই সামান্য একটা পরিবারের ছেলে। আমার কি ক্ষমতা আছে যে আমি ওই মেয়েটার কথার প্রতিবাদ করব? ক্ষমতা থাকার দরকার হয় না, একটু শক্ত হলেই হয়। তবে এখন আর সমস্যা হবে না। কেন সমস্যা হবে না কেন? এখন তোমার কাছে আমি চলে এসেছি। এবার আর কেউ তোমাকে কথায় কথায় অপমান করতে পারবে না। আমি সবাইকে আটকে দিব। কেন আপনি এমনটা করবেন? কারণ তুমি আমার ফ্রেন্ড, তাই। সিমলার মুখে ফ্রেন্ড কথাটা শুনে শ্রাবণের মনে একটা শান্তির জোয়ার বয়ে যায়। কেন এমনটা হয় সেটা তার জানা ছিল না। এখন কি এইখানে এইভাবে বসে থাকবে নাকি ক্লাসেও যাবে? ক্লাসের সময় হয়ে গেছে। চলুন। এরপর সিমলা আর শ্রাবণ একসাথে ক্লাসে প্রবেশ করে। পুরো ক্লাসের সবাই শ্রাবণের দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন তারা ভূত দেখতে পেয়েছে। তাকিয়ে থাকারই কথা, কারণ তাদের ক্লাসের সব থেকে সুন্দর মেয়ে কিনা একটা কালো গরিব ছোট লোক ছেলের সাথে বন্ধুত্ব করেছে, আবার একসাথে ক্লাসে এসে এক বেঞ্চে বসেছে। সবাই অবাক হলো। একজন ভীষণ রেগে আছে। সে আর কেউ না, রকি। কারণ রকি মনে মনে সিমলাকে পছন্দ করে, আর সে এটা মেনে নিতে পারছে না যে তার পছন্দের মানুষ খ্যাত একটা ছেলের সাথে বসে আছে, আবার কথাও বলছে। শ্রাবণ আর সিমলা দুজনে পিছনে বসে কথা বলছে। শ্রাবণ আর সিমলা দুজনে পিছনে বসে কথা বলছিল। তখনই ক্লাসে স্যার প্রবেশ করলো। সবাই চুপ হয়ে গেল এবং ক্লাসে মনোযোগ দিল। এইভাবে দেখতে দেখতে দুপুর হয়ে গেল। সবাই ক্লাস থেকে বাইরে বের হলো। শ্রাবণ আর সিমলাও সকলের মতো বাইরে বের হলো। এদিকে রকি সিমলা আর শ্রাবণকে একসাথে দেখে রাগে জ্বলে পুড়ে যাচ্ছিল। যেহেতু শ্রাবণের সাথে সিমলা আছে, তাই সে কিছু বলতেও পারছিল না। রকি সুযোগের অপেক্ষায় রইল। শ্রাবণ, চলো ক্যান্টিনে যাই, অনেক ক্ষুধা লেগেছে। শ্রাবণ সাথে সাথে সিমলাকে না বলে দিল, কারণ একটাই, টাকা। শ্রাবণ ভার্সিটি এসে কোনো দিন দুপুরে খাবার খায় না। এমনিতেই অনেক সমস্যার মধ্যে সকাল বিকাল দুবেলা খাবার খায়, তার উপরে আবার এই ক্যান্টিনের দামি খাবার, কোনো প্রশ্নই আসে না। আমার ক্ষুধা লাগে নাই, আপনি গিয়ে খেয়ে আসুন। শ্রাবণের এই কথার পিছনে যে ব্যাপক কষ্ট আর লজ্জা রয়েছে সেটা সিমলার বুঝতে বাকি নেই। তাই সিমলা শ্রাবণকে বলল, আরে চলো, আজকে আমি তোমাকে ট্রিট দিব। ট্রিট? কিন্তু কেন? কারণ তোমার আর আমার ফ্রেন্ডশিপ হয়েছে না, এই কারণে আমি তোমাকে আজকে আমার পক্ষ থেকে ট্রিট দিব। শ্রাবণ তবুও মানতে চায় না, কিন্তু সিমলা অনেক জোর করে শ্রাবণকে রাজি করিয়ে ভার্সিটি ক্যান্টিনে নিয়ে যায়। শ্রাবণ আর সিমলাকে একসাথে দেখে সবাই তাদের দিকে তাকায়, কিন্তু কেউ কোনো বাজে কথা বলে না, শুধুমাত্র সিমলার ভয়। সিমলা মেয়েটা আজকে সকালে যে কাণ্ড ঘটিয়েছে তাতে শ্রাবণকে আর কেউ কোনো কিছু বলার সাহস পাচ্ছে না। এখানে শ্রাবণের সাথে যদি সিমলা না থাকতো তাহলে সবাই নিশ্চয়ই শ্রাবণকে উল্টাপাল্টা বলে ভাগিয়ে দিত। শ্রাবণ বিষয়টি বুঝতে পেরে সিমলাকে মনে মনে একটা ধন্যবাদ জানায়। এরপর খাবার শেষ করে সিমলা আর শ্রাবণ ক্যাম্পাসের একটা জায়গায় গিয়ে বসে পড়ে। শ্রাবণ, তোমাকে একটা কথা বলবো। বলেন। তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলির কথা শুনে শ্রাবণের মনটা খারাপ হয়ে যায়, কিন্তু সে নিজেকে স্বাভাবিক করে উত্তর দেয়, আমি, বাবা আর মা। আর কেউ নেই? আরো অনেকেই আছে, তবে তারা আমাদের সাথে কেউ যোগাযোগ রাখে নাই, কারণ আমরা তাদের ক্যাটাগরির না। আমার বাবা একজন রিক্সা চালক আর মা বাসার কাজ করে। সিমলা খেয়াল করে শ্রাবণের মনটা খারাপ হয়ে গেছে। আমি কি না জেনেই তোমাকে কষ্ট দিয়ে ফেললাম? না, একদমই না, যেটা সত্যি সেটাই বললাম আমি। আমার কথা বাদ দেন, আপনার পরিবারে কে কে আছে? আমি আর আব্বু। আপনার মা নেই? না, আমি যখন খুব ছোট ছিলাম তখনই আম্মু আমাকে রেখে। সরি। ইটস ওকে। আচ্ছা, তোমার মোবাইলটা দাও তো। কেন? আরে দাও না। এরপর শ্রাবণ তার পুরনো মোবাইলটা বের করে সিমলার কাছে দিল। সিমলা মোবাইলটা দেখে কিছু সময় তাকিয়ে রইল, এরপর বলল, আচ্ছা, কালকে কি বার?
কালকে তো শুক্রবার, মানে ভার্সিটি অফ থাকবে। কালকে সকাল 10টার পরে আমার সাথে দেখা করতে পারবে? শ্রাবণ কিছু সময় ভেবে নিল। কালকে পেপার দেওয়া শেষ হতে 9টা বেজে যাবে। এরপর খাবার খেয়ে শিমলার সাথে দেখা করা সম্ভব হবে। পারবো, কিন্তু কেন? একটা কাজ আছে, কালকেই বলবো। তুমি তোমার বাসার ঠিকানা দাও, আমি নিজেই কালকে তোমার বাসার সামনে দেখা করতে আসবো। এরপর শ্রাবণ শিমলাকে তার বাসার ঠিকানা দিল। শ্রাবণ, আজকে আর ক্লাস করতে ইচ্ছে করতেছে না, চলো বাসায় যাই। কিন্তু কোনো কিন্তু না, চলো। এরপর শ্রাবণের হাত ধরে নিয়ে সিমলা রাস্তায় বের হলো এবং শ্রাবণের সাথে হাঁটতে লাগলো। তখনই সিমলার ড্রাইভার এসে বলল, ম্যাম গাড়িতে আসুন, শুধু শুধু কষ্ট করে হাঁটতেছেন কেন? 20 মিনিট পরে রোড থেকে আমাকে পিক করে নিও, ঠিক আছে? জি ম্যাম। এরপর ড্রাইভার চলে যাওয়ার পরপরই শ্রাবণ জিজ্ঞেস করলো, এ কি, আপনি ড্রাইভারকে চলে যেতে বললেন কেন? আর আপনার বাসা তো ওই দিকে, তাহলে আপনি আমার সাথে যাচ্ছেন কেন? আস্তে আস্তে এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? আমার আজকে তোমার সাথে হাঁটতে খুব ইচ্ছে হচ্ছে, তাই আজকে তোমার সাথে তোমার বাসা পর্যন্ত যাব। মানে? কুল কুল, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার বাসা পর্যন্তই যাব, ভেতরে যাব না। আমি কিন্তু ওইভাবে বলতে চাইনি। আমি জানি, মজা করলাম তোমার সাথে। এইভাবে সারাটা রাস্তা সিমলা শ্রাবণের সাথে বকবক করতে করতে এলো। শ্রাবণের কাছেও বিষয়টি বেশ ভালো লাগলো। শ্রাবণ মনে মনে বলে, মেয়েটা আসলেই অনেক পাগল, তা না হলে এমন বকবকেও করতে পারে। শ্রাবণ বাসার সামনে এসে শিমলাকে বিদায় জানিয়ে বাসার ভিতর চলে এলো, আর শিমলা তার গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে চলে গেল। এর মাঝে রকি এসেছিল শ্রাবণকে ধমক দিতে, কিন্তু এসে দেখে সিমলা। রকি অনেক রাগ নিয়ে এখান থেকেও চলে যায়। শ্রাবণ বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়, এরপর একা একাই হাসতে লাগে। আজকে শ্রাবণ অনেক খুশি, কারণ সে তার পছন্দের মানুষের সাথে অনেকটা সময় একা একা কাটিয়েছে, যেটা সে কল্পনাই করতে পারতেছে না। সে নিজে নিজেকে প্রশ্ন করে, আচ্ছা, শিমলা কি আমাকে সত্যি ফ্রেন্ড বানিয়েছে, নাকি শিমলাও বাকি সকলের মতো আমার সাথে কোনো মজা করতেছে, নাকি আমি অসহায় বলেও আমাকে সাহায্য করতেছে মাত্র? শ্রাবণ কিছুই ভেবে পায় না, তবে এটুকু বুঝতে পারে যে এই অল্প কয়েকদিনই শিমলা তার জীবনের অনেকটা জায়গা দখল করে নিয়েছে। এগুলো ভাবতে ভাবতেই বিকাল হয়ে যায়। তখন শ্রাবণের একটা কাজের কথা মনে পড়লো, তাই সে বাসা থেকে বেরিয়ে সোজা পেপার হাউস চলে গেল সেই লোকটার কাছে, মানে যে তাকে এই চাকরিটা দিয়েছিল। আসসালামু আলাইকুম ভাই। লোকটা শ্রাবণকে একবার দেখে তারপর তার কাজে মন দিয়ে সালামে জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু শ্রাবণের মুখ ফুটে কিছু বলতে পারলো না। শ্রাবণকে চুপ থাকতে দেখে লোকটা নিজেই বলল, এইভাবে দাঁড়িয়ে না থেকে কিছু বললে বলে ফেলো। শ্রাবণ যেন আকাশে চাঁদ হাতে পেয়ে গেল। সে তাড়াতাড়ি বলে উঠল, ভাই, আপনি তো জানেন আমি একজন স্টুডেন্ট, নিজের খরচ নিজেই চালিয়ে লেখাপড়া করি। ঢাকা শহরে আকাশ ভাই আর আপনাকে ছাড়া আমি কাউকে চিনি না। আপনার কারণে আমি ঢাকা শহরে এখনো টিকে আছি, তবে মাত্র এই কয়টা টাকা দিয়ে ঢাকা শহরে থাকা অনেক মুশকিল। তাই যদি আপনি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারেন। আমি আমার টাকা বাড়াতে বলছি না, আপনার তো অনেক পরিচয়, যদি আপনি আমাকে একটা কাজ জোগাড় করে দিতেন। শ্রাবণের কথাগুলো মন দিয়ে শুনলো লোকটা। সে আকাশের কাছ থেকে শ্রাবণের সম্পর্কে সবকিছু শুনেছে, আর এই কয়েকদিন নিজের চোখে দেখেছে ছেলেটা কাজে একদমই ফাঁকি দেয় না অন্যদের মতো। তাই সে শ্রাবণের কথা চিন্তা করে একটা জায়গায় ফোন করে। তুমি একটু বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি একটা জায়গায় ফোন দিয়ে কথা বলে দেখি। আচ্ছা ভাই। এরপর শ্রাবণ রুমের বাইরে এসে অপেক্ষা করতে লাগলো আর মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, যাতে করে তার একটা কাজের জোগাড় হয়ে যায়। প্রায় 10 মিনিট পরে শ্রাবণের ডাক এলো ভিতর থেকে। শ্রাবণ এক মুহূর্ত দেরি না করে ভিতরে প্রবেশ করলো। ভাইয়া, কোনো ব্যবস্থা হলো কি? তোমার কাজের ব্যবস্থা করে দিয়ে আমার লাভ কি? লোকটার কাছ থেকে এমন কথা শ্রাবণ আশা করেনি। শ্রাবণ মন খারাপ করে বলল, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। শ্রাবণ রুম থেকে বাইরে আসতেই যাবে, তখন লোকটা বলে উঠল, শনিবার থেকে রোজ সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত একটা শোরুমের সেলসম্যান হিসেবে কাজ করতে হবে। শ্রাবণ লোকটার মুখে এমন কথা শুনে মুহূর্তেই খুশি হয়ে যায়। সে মোটেও আশা করতে পারেনি যে এত সহজে আরো একটা কাজ পেয়ে যাবে। ভাই,
আপনাকে যে কি করে ধন্যবাদ দিব। এরপর লোকটা তার চেয়ার থেকে উঠে একটা বাক্স শ্রাবণের হাতে ধরিয়ে দিল, সাথে একটা শোরুমের ঠিকানা যেখানে তাকে কাজ করতে হবে। ভাই এই বাক্সের মধ্যে কি আছে? ওই দোকানের সব সেলসম্যান একই শার্ট প্যান্ট পরে কাজে আসে, আর এটার মধ্যে সে শার্ট প্যান্ট আছে যেটা তোমাকে পরে যেতে হবে। জি ভাই, বুঝতে পেরেছি। আজকে তাহলে আমি আসি। আর বেতন কিন্তু বেশি না, ওখানেও তোমাকে মাসে 5,000 করে দেবে। আচ্ছা ভাইয়া। এরপর শ্রাবণ হাসি মুখে পেপার হাউস থেকে বেরিয়ে আসে, বাক্সটা নিয়ে সোজা বাসার দিকে হাঁটা শুরু করে। শ্রাবণ যে আজকে কত খুশি সেটা কেউ যদি না দেখলে বুঝবে না। শ্রাবণ খুশি মনে বাসায় চলে আসে। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। বাসায় এসে কলিং বেল বাজাতেই আকাশ এসে দরজা খুলে দেয়। এই অসময়ে তুই কোথা থেকে এলি? আর হাতে এটা কিসের বাক্স? শ্রাবণ কিছু না বলে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ হেসে দিয়ে বলে, এই পাগল, কি হয়েছে? এই রকম করতেছিস কেন? ভাই আমি আরেকটা কাজ পেয়ে গিয়েছি। কাজ? কি কাজ? এরপর শ্রাবণ আকাশকে সবটা খুলে বলল। আকাশ শ্রাবণের কাণ্ড দেখে অবাক হয়ে যায়, কারণ ছেলেটা সত্যি অসাধারণ। তা না হলে এমন কেউ করে? সকালে পেপার বিলি করতে যায়, এরপর একটু রেস্ট না নিয়ে ভার্সিটিতে যায়, আবার বিকালে সেখান থেকে এসে শোরুমে গিয়ে কাজ করবে, সেখান থেকে রাত 10টায় এসে হয়তো পাগল ছেলেটা আবার বই পড়বে। তুই এত কষ্ট করতে পারবি? শ্রাবণ একটা হাসি দিয়ে বলে, ভাইয়া আমি গরিব ঘরের ছেলে, আমি সব করতে পারি। আর না পারলেও সময়ের সাথে তাল মিলিয়ে শিখে নিতে হয়। দেখিস তুই একদিন অনেক বড় হবি। ভাইয়া অনেক বড় হতে চাই না, শুধু এই সমাজে একটা সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চাই, যাতে মানুষ আমাদেরকে আর ছোট লোক বলে অপমান করতে না পারে। হবে হবে, সবই হবে একদিন। তোর এই ভাইয়ের কথা মিলিয়ে নিস। এরপর আকাশ আর শ্রাবণ যে যার রুমে চলে যায়। শ্রাবণ তার রুমে গিয়ে বই পড়তে লাগলো, কিন্তু আকাশকে পড়তে বসে শ্রাবণের চোখের সামনে শুধু শিমলা ভাসতে লাগলো। অনেক কষ্টে এর ভিতর থেকে বেরিয়ে এসে আবার পড়ায় মনোযোগ দিল। পরের দিন সকাল সকাল ঘুম ভেঙে গেল শ্রাবণের। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে পেপার হাউসে চলে গেল। সেখান থেকে পেপার নিয়ে বেরিয়ে পড়লো। শিমলা আজকে ইচ্ছে করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, কারণটা হচ্ছে শ্রাবণ। শিমলা জানে সকালবেলা শ্রাবণ নিশ্চয়ই তাদের এখানে আসবে আর খবরের কাগজ দিয়ে যাবে, তাই শিমলা কালকের মতো 1 কাপ চা নিয়ে বেলকনিতে অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে সেই মুহূর্ত চলে এলো। শ্রাবণ শিমলাদের বাসার সামনে এসে খবরের কাগজ দিয়ে সাইকেল নিয়ে আবার চলে গেল। শিমলার কেন জানি শ্রাবণের সব কাজ ভালো লাগে, তাই তো এই সকালবেলা বেলকনিতে বসে চোরের মতো শ্রাবণকে দেখছিল। মাঝে মাঝে এগুলো ভাবে শিমলার অনেক হাসি পায়, তবে বিষয়টি তার বেশ ভালো লাগে। আজকে একটু তাড়াতাড়ি খবরের কাগজ দেওয়া শেষ হয়েছে শ্রাবণের, কারণ শিমলা যে তাকে সকাল 10টার সময় দেখা করতে বলেছে। সকালের খাবার না খেয়ে শ্রাবণ তার সবচেয়ে ভালো শার্ট প্যান্ট পরে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো শিমলার জন্য। কিছুক্ষণ পরে শিমলার গাড়ি চলে এলো শ্রাবণের সামনে। ভিতর থেকে শিমলা গাড়ির দরজা খুলে দিল। শ্রাবণ, ভেতরে এসো। শ্রাবণ একটু ভয় পেয়ে যায়, কারণ এর আগে সে কখনো এই ধরনের গাড়িতে উঠে নাই। যদি ভিতরে গিয়ে কোনো কিছু উল্টাপাল্টা করে দেয়, তাই ভয়ে উঠতে চাচ্ছিল না শ্রাবণ। বিষয়টি বুঝতে পেরে শিমলা গাড়ি থেকে নেমে শ্রাবণের হাত ধরে গাড়িতে উঠায়। এরপর শিমলা ড্রাইভারকে গাড়ি চালাতে বলে। আপনি তো বলেছিলেন দেখা করবেন, তাহলে এখন আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? একদম চুপ করে বসে থাকো, তোমার জন্য আজকে অনেক সারপ্রাইজ আছে। আমার কোনো সারপ্রাইজের দরকার নেই। কিন্তু শিমলা এই কথার কোনো উত্তর দেয় না, আর শ্রাবণও চুপ হয়ে বসে থাকে। কিছু সময় পর গাড়িটা একটা মোবাইলের শোরুমের সামনে এসে দাঁড়ালো। শ্রাবণ আর শিমলা দুজনে গাড়ি থেকে বের হলো। আমাকে এখানে নিয়ে এলেন কেন? চুপ, একদম চুপ, আমার সাথে সাথে এসো। এরপর শ্রাবণ শিমলার পিছে পিছে যেতে লাগলো। দোকানের স্টাফগুলো শ্রাবণের দিকে একটু অন্যভাবে তাকাচ্ছিল। শ্রাবণ সেগুলো লক্ষ্য না করে শিমলার পিছে গিয়ে দাঁড়িয়ে রইল। এরপর শিমলা একের পর এক ফোন দেখতে লাগলো, কোনোটাই পছন্দ হচ্ছিল না তার। অবশেষে একটা ফোন চয়েস করে শ্রাবণকে দেখিয়ে জিজ্ঞেস করলো, এটা কেমন? শ্রাবণ ভাবে শিমলা হয়তো ওর নিজের জন্য ফোন কিনছে, তাই সে বলে দেয়, ভালো। কিন্তু বিপত্তি তো তখন ঘটলো যখন শিমলা টাকা দিল, কারণ ফোনটার দাম 1,00,000 টাকার বেশি ছিল। শ্রাবণের তো মাথা নষ্ট হওয়ার পালা, কারণ সে যে মোবাইল ব্যবহার করে এটা মাত্র 900 টাকার, আর এই মোবাইলের দাম 1,00,000-এরও বেশি। কিন্তু পরে শ্রাবণ নিজেকে ঠিক করে নেয়, কারণ বড় লোকদের কারবার একটু বড় বড়ই হয়। শ্রাবণ চলো।
আমার কাজ হয়ে গেছে। শ্রাবণ এখনো যেন শকের মধ্যে আছে। সে শুধু মাথা নাড়িয়ে শিমলার পিছে পিছে যেতে লাগলো। এরপর আবারও তারা গাড়িতে উঠলো। কিছু সময় গাড়ি চলার পরে আবারও একটা শোরুমের সামনে এসে গাড়ি থামলো। তবে এটা মোবাইলের শোরুম না, শার্ট প্যান্টের শোরুম। শ্রাবণ কিছুই বুঝছে না যে শিমলা তাকে নিয়ে কেন এইভাবে জায়গায় এসেছে। তখনই শিমলা বলে উঠলো, এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি আমার সাথে ভেতরে যাবে? হুম। এইবার তো আরো অবাক হলো শ্রাবণ, কারণ শিমলা ছেলেদের শার্ট প্যান্ট দেখছে, সেটাও আবার শ্রাবণের মাপ অনুযায়ী। শ্রাবণ এই বিষয়টি ইজি ভাবে নেয়। সেইভাবে তার মতো শিমলার হয়তো কোনো কাজিন আছে, তার জন্যই হয়তো এগুলো কিনছে। বেশ কয়েকটা শার্ট প্যান্ট শপিং করে শিমলা আর শ্রাবণ এখান থেকে বের হলো। উফ, এত কিছু কিনতে কিনতে দুপুর হয়ে গেল। চলো রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নেই। না না, আমার ক্ষুধা লাগে নাই, আমি খাবো না, তুমি গিয়ে খেয়ে আসো। শ্রাবণের না বলার পেছনের কারণ শিমলা জানে, তাই সে শ্রাবণের হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। শ্রাবণের কাছে শিমলার এইসব পাগলামিগুলো বেশ ভালোই লাগে, তাই তো কথায় কথায় সে এত না না করে। খাবার খাওয়া শেষ করে শিমলা আর শ্রাবণ দুজনেই বাইরে বেরিয়ে আসে। এরপর শিমলার হাতে থাকা সকল শপিং ব্যাগ গাড়িতে রেখে দিল। চলো, কোথায়? তোমাকে আজকে আমি আমার একটা প্রিয় জায়গায় নিয়ে যাব, যেখানে আমি রোজ একবার করে যাই। আজকে আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। শ্রাবণ আর কিছু না ভেবে শিমলার সাথে হাঁটতে লাগলো। তখনই শিমলা রাস্তার পাশে একটা ফুচকার দোকান দেখতে পেল আর চিল্লায় উঠলো, শ্রাবণ, শ্রাবণ, ওই দেখো ফুচকাওয়ালা, আমি ফুচকা খাবো। শ্রাবণ খেয়াল করলো শিমলা তার বাম হাত ধরে আছে, এই যেন কোনো এক পুরনো প্রেমিক প্রেমিকা। শ্রাবণের কেন জানি ইচ্ছে হলো নিজের টাকায় শিমলাকে ফুচকা খাওয়াতে, তাই সে হাসি মুখে বলে উঠলো, আচ্ছা চলো, আজকে আমি তোমাকে ফুচকা খাওয়াবো। সত্যি তুমি খাওয়াবে? হুম, চলো। এরপর শ্রাবণ ফুচকাওয়ালার কাছে গিয়ে এক প্লেট ফুচকা দিতে বলল। এ কি, তুমি খাবে না? আমি এগুলো খাই না, তুমি খাও, আর আমি তোমার খাওয়া দেখি। আচ্ছা। শিমলা হাসি মুখে ফুচকা খেতে লাগলো। তখনই শিমলার চোখ গেল পাশের একটা কাপলের দিকে। তারা দুজন দুজনকে খাইয়ে দিচ্ছিল। এটা দেখা মাত্র শিমলা তাদের দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো, তাকেও যদি শ্রাবণ ফুচকা খাইয়ে দিত। শ্রাবণ যেন শিমলার মনের কথা পড়ে নিল। সে সব কিছু ভুলে গিয়ে প্লেট থেকে একটা ফুচকা নিয়ে শিমলার মুখের সামনে ধরল। আর শিমলা এটা দেখে চোখ বড় বড় করে শ্রাবণের দিকে তাকিয়ে রইল এবং এক গালে ফুচকা খেয়ে নিল। এইভাবে সবগুলো ফুচকা খেয়ে নিল। খাওয়া শেষে শিমলা আর শ্রাবণ দুজনেই ভীষণ লজ্জা পাচ্ছিল। একজন আরেকজনের চোখের দিকে তাকাতে পারছিল না। শ্রাবণ আর দাঁড়িয়ে না থেকে ফুচকাওয়ালার বিল দিয়ে দিল। আজকে সে বাসা থেকে টাকা নিয়েই বেরিয়েছিল, ভেবেছিল যদি কোনো কাজে লেগে যায়। অবশেষে কাজে লেগেই গেল। শ্রাবণ আর শিমলা আবার হাঁটতে লাগলো রাস্তার পাশ দিয়ে। নীরবতা ভেঙে শিমলাই বলে উঠল, একটা জিনিস খেয়াল করেছো শ্রাবণ? কি? তুমি আমাকে আর আপনি করে নয়, তুমি করে বলতেছো। শিমলার কথা শ্রাবণ অনেক লজ্জা পেল। সে সাথে সাথেই বলে উঠল, সরি সরি, ভুলে বলে ফেলেছি। আমিও চাই এই ভুলটা তুমি বারবার করো। শ্রাবণ শিমলার কথার মানে বুঝে গেল, তাই আর কোনো কথা বলল না। প্রায় 10 মিনিট হাঁটার পরে শ্রাবণ আর শিমলা একটা নদীর পাড়ে চলে এলো। এ যেন এক অপরূপ দৃশ্য। নদীর পাড়ের একটা বেঞ্চে গিয়ে বসলো তারা। নদীতে ছোটখাটো অনেক নৌকো আছে। এই ব্যস্ত শহরে যে এমন একটা জায়গা আছে এটা শ্রাবণের জানা ছিল না। সে অবাক হয়ে দূরের বিল্ডিং গুলো দেখতে লাগে। সত্যি জায়গাটা অনেক সুন্দর। কেমন লাগলো আমার পছন্দের জায়গা? অনেক সুন্দর। জানো, আমি এখানে রোজ আসি। এখানে এলে আমার একাকিত্ব দূর হয়ে যায়। মন খারাপ থাকলেও একদম ভালো হয়ে যায়। সত্যি জায়গাটা অনেক ভালো। এইভাবে শিমলা শ্রাবণ অনেক কথা বলতে লাগলো, যে কথা কোনো দিনও শেষ হওয়ার ছিল না। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। শ্রাবণের হুঁশ এলো। এতক্ষণ যেন মনেই ছিল না সে কতক্ষণ ধরে এখানে আছে। শিমলা, বিকাল হয়ে গেছে, এখন আমাকে বাসায় যেতে হবে। আর কিছু সময় থাকি না, আমার অনেক ভালো লাগতেছে। না, বাসায় কিছু কাজ আছে। কাজের কথা শুনে শিমলা আর শ্রাবণকে জোর করে না। তারা হেঁটে বাড়ির কাছে চলে যায়। এরপর সোজা শ্রাবণের বাসার সামনে চলে আসে। এখানে এসে শ্রাবণ সবচেয়ে বেশি অবাক হয়, কারণ শিমলা এখানে এসে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসে যেটা শ্রাবণের কল্পনার বাইরে ছিল। কারণ শ্রাবণ যখন গাড়ি থেকে নেমে বাসার ভিতরে যাবে তখন শিমলা শ্রাবণকে ডাক দেয়। শ্রাবণ শিমলার দিকে ঘুরে তাকায়। আমার কাছে এসো। এখন আবার কি হলো? আমি কিন্তু এখন তোমার সাথে আর কোথাও যেতে পারবো না।
এটা বলতে বলতে শ্রাবণ সিমলার কাছে যায়। শ্রাবণ সিমলার কাছে গেলেই সিমলা শ্রাবণের হাতে সব শপিং গুলো ধরিয়ে দেয়। শ্রাবণ অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো আমার হাতে দিচ্ছ কেন? কারণ ওগুলো সব তোমার, এগুলো আমি তোমার জন্যই কিনেছি। শ্রাবণ অনেক বড়সড় একটা শখ খায়। সে সাথে সাথেই এগুলো সিমলার হাতে দিয়ে দেয়। না, এগুলো আমি নিতে পারবো না। কিন্তু কেন? আমি চাই না কেউ আমাকে দয়া করুক, আর তাছাড়াও এগুলোর কোনো দরকার নেই আমার। তোমার কি মনে হয় আমি তোমাকে দয়া করে এগুলো দিচ্ছি? সে যেটাই হোক, আমি এত দামি জিনিস ব্যবহার করার যোগ্য না। প্লিজ তুমি এগুলো নিয়ে যাও। তুমি আমার ফ্রেন্ড, আমি কখনোই চাইবো না যে আমার ফ্রেন্ডকে কেউ ছোট লোক খ্যাত বলুক। কাল থেকে তুমি এগুলো ব্যবহার করবে। আমি যেমন তেমনই ঠিক আছি, আমার এগুলোর দরকার নেই। তুমি যদি এগুলো না নাও তাহলে আমি মনে করব তুমি আমাকে ফ্রেন্ডই মনে করো না। শ্রাবণ এবার দোটানায় পড়ে গেল। সে কোনো উপায় না পেয়ে সিমলার হাত থেকে জিনিসগুলো নিল। এটা দেখে সিমলা একটা বিশ্বজয়ের হাসি দিল। শ্রাবণ, জানো আজকে আমার জীবনের সবচেয়ে বেস্ট দিনগুলোর মধ্যে একটা ছিল। আমারও। এরপর সিমলা শ্রাবণকে বিদায় জানিয়ে গাড়ি করে চলে গেল। আর শ্রাবণ তার ফ্ল্যাটের সামনে চলে এলো। দরজার সামনে এলো, কলিং বেল বাজানোর পরে আকাশ এসে দরজা খুলে দিল। শ্রাবণ, তোর হাতে এইগুলো কি? শ্রাবণ এইবার খুঁজে পায় না সে কি বলবে। শ্রাবণকে বেশ কিছু সময় চুপ থাকতে দেখে আকাশ হেসে দিয়ে বলে ওঠে, আরে এত ভয় পাচ্ছিস কেন? আমি উপর থেকে সব দেখেছি, তোর আর ওই মেয়েটার কাণ্ড। আসলে ভাইয়া, লজ্জা পেতে হবে না। তুই কি মেয়েটাকে পছন্দ করিস? ভাইয়া, কিন্তু ওরা অনেক বড় লোক, ওদের সাথে আমাদের যায় না। তাই এই পছন্দের কথা আমার মনের মাঝেই থাক। আরে বোকা, ভালোবাসা টাকা পয়সা দিয়ে হয় না। দুজন দুজনকে চাইলেই ভালোবাসা হয়, সেটা ধনী কি গরিব এটা কোনো অপরাধ না। তবে ভাইয়া, মেয়েটা আমাকে ভালো ফ্রেন্ড মনে করে, এর থেকে বেশি কিছু না। সেটা তো একটু আগেই দেখলাম। শ্রাবণ লজ্জা পেয়ে ওর রুমে চলে গেল। আর আকাশ হাসতে হাসতে বাইরে চলে গেল। এদিকে শ্রাবণের গ্রামের বাড়ি। বিকালবেলা শ্রাবণের বাবা এবং মা বসে বসে কথা বলছিল। তখনই তাদের সামনে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসে। লোকটাকে দেখে শ্রাবণের বাবা মা দুজনেই দাঁড়িয়ে যায়। লোকটা আর কেউ ছিল না, শ্রাবণের নিজের মামা ছিল, মানে শ্রাবণের মায়ের আপন বড় ভাই। ভাইয়া, তুমি এই সময় এখানে এতদিন পরে? শ্রাবণের বাবা তাড়াতাড়ি ঘরের ভিতর গিয়ে একটি পুরনো চেয়ার নিয়ে আসে। এরপর শ্রাবণের মামাকে বসতে দেয়, কিন্তু শ্রাবণের মামা উল্টো চেয়ারে একটা লাথি দিয়ে বলে, তোমার কি মনে হয় এই নোংরা চেয়ারে আমি বসবো? এরকম হাজার হাজার চেয়ার আমার বাড়ির আশেপাশে ফেলানো আছে। শ্রাবণের বাবা মা দুজনেই চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তাদের যে এছাড়া আর কিছু করার ছিল না। আমার খুব ক্ষুধা লেগেছে, খাওয়ার মতো কিছু হবে? এমন কথা শুনে শ্রাবণের মা বলে ওঠে, ভাইয়া, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই খাবার দিতেছি তোমাকে। এরপর শ্রাবণের মা রান্নাঘরে চলে যায়। সেখানে গিয়ে কিছু খুঁজে পায় না, কারণ রান্নাঘরে তেমন কিছু ছিল না। অবশেষে বাধ্য হয়ে শ্রাবণের মা একটি থালায় পান্তা ভাত আর একটা কাঁচা মরিচ দিয়ে শ্রাবণের মামার সামনে গেল। শ্রাবণের মামা খাবার প্লেট হাতে নিয়ে ছুঁড়ে মারে। এতে শ্রাবণের বাবা মা দুজনেই ভয় পেয়ে যায়। ঘরে কেউ এলে তাদেরকে ভালো মন্দ খাওয়ানোর যোগ্যতা যাদের নেই, তারা কিনা তাদের ছেলেকে ঢাকা কলেজে পড়াশোনা করতে পাঠায়। এই কথা শোনার পর শ্রাবণের বাবা মা দুজনেই বুঝতে পারে যায় যে শ্রাবণের মামা কেন এখানে এসেছে। তারা চুপ করে দাঁড়িয়ে রইল। কোন যোগ্যতা আছে তোমাদের ছেলেকে ঢাকা পড়ানো? নিজেরা তো এখানেই কষ্ট করে ছেলেকে টাকা পাঠাচ্ছে। একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো, তোমাদের ছেলের ঢাকা গিয়ে টাকা উড়িয়ে অন্য কিছু করে বেড়াচ্ছে। আপু, তোকে আমি আগেই বলছিলাম আমার পছন্দের ছেলের সাথে বিয়ে করেনি, কিন্তু তুই করলি না, এই ইস্কাওয়ালার সাথে ভেগে চলে এলি। এখন বস, কত ধরনের কত সাল। শ্রাবণের মামার মুখে এমন কথা শুনে আর চুপ থাকতে পারলো না শ্রাবণের মা। সে জোরে বলে উঠল, আমার ছেলেকে আমি ভালো করেই চিনি, আর আমার ছেলেকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। তোমার ছেলে কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। শুধু শুধু আমার ছেলের পিছনে এসে কোনো লাভ নেই। আজকে আমি কিছু বলবো না, যেদিন আমার ছেলে প্রতিষ্ঠিত হবে সেই দিন বলবো। সেই দিন আর বেশি দূরে নেই, তৈরি থেকো। তুমি আজকে আমাদের এখানে এসে যেমন অপমান করলে, আমাদেরকে এইটা হিসাবের খাতায় তোলা রইল। আর আমি আমার স্বামী আর আমার ছেলেকে নিয়ে আমি খুব সুখী আছি। তোমাকে এখানে সেটা কেউ
দেখতে আসতে বলে নাই। তুমি তোমার রাস্তা নিয়ে বাসায় চলে যাও। শ্রাবণের মায়ের এমন কথা শুনে শ্রাবণের মামা আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়িয়ে থাকলো না। সে গাড়িতে উঠে চলে গেল। শ্রাবণের মামা যাওয়ার পরপরই শ্রাবণের মা কান্না শুরু করে দিল, কারণ আজকে তারা গরিব বলে এত কথা শুনতে হচ্ছে। শ্রাবণের বাবা এসে তাকে সান্ত্বনা দিতে লাগলো। শ্রাবণ সন্ধ্যার সময় তার রুমে বসে বই পড়ছিল, তখনই তার রুমে আকাশ আসে। ভাইয়া কিছু বলবে? আসলে বাসায় কোনো বাজার নেই, আর এইদিকে আবার আমাকে ভিডিও কলে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে এক্ষুনি। বাসায় রান্নার কিচ্ছু না থাকলে বুয়া এসে কি রান্না করবে, তাই বলতেছিলাম তুই যদি একটু। সমস্যা নেই ভাইয়া, আমি এখনই যাচ্ছি বাজারে। এই নে টাকা, আর শোন, একটু দেখে শুনে বাজার করিস, তুই তো আবার সহজ সরল। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর শ্রাবণ বাজারের একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। বাজারে এসে অনেক কথা খরচ করে বাজার করে সে। বাজারের ব্যাগ নিয়ে বাসার দিকে যাচ্ছিল শ্রাবণ, তখনই তার সামনে 2-3টা বাইক এসে দাঁড়ালো। আলোর কারণে দেখতে পাচ্ছিল না কে বা কারা তার সামনে এমন ভাবে বাইক থামালো। শ্রাবণ তার চোখে হাত দিয়ে দাঁড়িয়ে রইলো। কিছুক্ষণ পরে বাইকগুলোর আলো বন্ধ হয়ে গেল। শ্রাবণ ভালো করে খেয়াল করে দেখে এটা রকি আর তার দলবল। শ্রাবণ অনেক ভয় পেয়ে যায়। এর মধ্যে রকি শ্রাবণের সামনে চলে এলো। কিরে খ্যাতের বাচ্চা খ্যাত, তোর দেখি আজকাল ভালোই পাখনা গজাইছে। কিরে কথা বলছিস না কেন? তোকে আমি প্রথম দিন থেকেই বলে আসতেছিলাম যে সিমলার কাছে থেকে দূরে থাকবি, কিন্তু তুই কি করলি? উল্টে ওর সাথে আজকে সারাদিন ঘুরে ঘুরে মজা করলি। আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। ভুল যখন করেছিস শাস্তি তো তোকে পেতেই হবে। শ্রাবণ এটা বলেই রকি ও তার দলবল শ্রাবণকে ধরে মারতে লাগে। শ্রাবণ বুঝতেই পারিনি যে রকি ওর সাথে এমন আচরণ করবে। শ্রাবণ মার খেয়ে রাস্তায় পড়ে গেল, তবু কেউ থামতে চাইল না। অবশেষে রকি শ্রাবণের পেটে একটা লাথি দিয়ে বলল, আজকে তোকে ছেড়ে দিলাম, নেক্সট টাইম আর কিন্তু পার পাবি না, সোজা ওপরে পাঠিয়ে দিব। রকি এইগুলো বলেই বাইক স্টার্ট করে চলে গেল। শ্রাবণ রাস্তার পাশে পড়ে রইল। অনেক ব্যথা পেয়েছে সে। ব্যথার কারণে উঠতে পারছে না, জোরে চিৎকারও দিতে পারছে না। বেশ কিছু সময় পরে শ্রাবণ উঠে দাঁড়ালো। ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। শ্রাবণ তার কপাল ও ঠোঁটের কোণে হাত দিয়ে দেখে রক্ত বেরিয়ে গেছে। সে ওই রক্ত তার জামা দিয়ে মুছে নেয়। এরপর আশেপাশে তাকাতে লাগে। অবশেষে তার বাজারের ব্যাগ পেয়ে যায়। বাজারের ব্যাগ হাতে নিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলো শ্রাবণ। প্রচুর ব্যথা পেয়েছে, কিন্তু কিছু করার নেই তার। তাকে বাসায় যেতে হবে। শ্রাবণ সামনে এসে কলিং বেল বাজালো শ্রাবণ। আকাশ এসে দরজা খুলে দিল। আকাশ শ্রাবণের কপালে রক্ত দেখে অনেক ভয় পেয়ে যায়। এ কি শ্রাবণ, তোর এই অবস্থা হলো কি করে? তোর সাথে এমন রক্ত কেন? এগুলো বলতে বলতে সে শ্রাবণকে ধরে বাসার ভিতরে নিয়ে এলো। বাজারের ব্যাগ অন্য পাশে রেখে ফার্স্ট এড বক্স নিয়ে এলো আকাশ। এরপর শ্রাবণের কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিল। এখনো চুপ করে থাকবি? আমাকে বলতে হবে তো নাকি? না হলে আমি কি বুঝবো? ভাইয়া, রকি ও তার বন্ধুরা আমাকে মেরেছে। এই রকি, আর তোকেই বা মেরেছে কেন? আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করলো। এরপর শ্রাবণ সবটা খুলে বলল। সিমলার কারণে তাকে মারা হয়েছে এটাও বলল। আকাশ সবটা শুনে চুপ করে রইল। শোন ভাই, তুই ঢাকা শহরে লেখাপড়া করতে এসেছিস, তোর এখন এইসব ব্যাপারে না জড়ানোই ভালো। দেখ, তোর যদি কিছু হয়ে যায় তাহলে তোর বাবা মায়ের কি হবে বলতো? শ্রাবণ আকাশের কথার কোনো জবাব দেয় না। এরপর আকাশ শ্রাবণের জন্য খাবার নিয়ে আসে। শ্রাবণ খাবার খেয়ে নেয়। এখন ঘুমিয়ে পড়, অনেক ক্লান্ত হয়ে আছিস তুই। আকাশ শ্রাবণের রুম থেকে বেরিয়ে যায়। শ্রাবণ আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। আকাশ তার রুমে বসে অফিসের কাজ করছিল ল্যাপটপে। তখনই তার এক কানে একটা ফোন কলের আওয়াজ আসে। সে আওয়াজটা শ্রাবণের রুম থেকে পায়। শ্রাবণ যেহেতু ঘুমিয়ে পড়ে, তাই শ্রাবণ টের পায় না। অবশেষে আকাশ বাধ্য হয়ে শ্রাবণের রুমে আসে আর শ্রাবণের নতুন ফোনে কল রিসিভ করে। ফোনটা আর কেউ না, শিমলা করেছিল। হ্যালো শ্রাবণ। আমি শ্রাবণ না, শ্রাবণের বড় ভাই আকাশ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া শ্রাবণ কোথায়? ও অসুস্থ, ওর রুমে বিশ্রাম নিচ্ছে। কেন ভাইয়া, ও তো বিকেলে ঠিকই ছিল, হঠাৎ করে ওর কি হলো? রকি নামের একটা ছেলেও তার বন্ধুরা আজ সন্ধ্যায় ওকে মেরেছে। কি? কিন্তু কেন? ওর কিছু হয়নি তো? ও ঠিক আছে? শ্রাবণ এখন মোটামুটি ঠিক আছে। কিন্তু ভাইয়া, রকি ওকে মারতে গেল কেন? কারণটা তুমি? আমি মানে? ভাইয়া ঠিক বুঝলাম না। দেখ, আমি স্পষ্টভাবে বলতে পছন্দ করি, রকি তোমাকে পছন্দ করে।
তুমি আর শ্রাবণ ভার্সিটিতে সবসময় একসাথে থাকো, এই কারণেই রকি শ্রাবণকে মারধর করে। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছো। ভাইয়া, দেখো, শ্রাবণ ছেলেটা অনেক ভদ্র, ওর মতো ছেলে খুবই কম পাওয়া যায়। ও বাকি 10টা ছেলের মতো না, ও নিজের খরচ নিজেই চালায়। সকালে পেপার দেওয়া, এরপর আবার ভার্সিটি, সেখান থেকে এসে আবার শোরুমে কাজ করে। আমি ওকে সব থেকে কাজ থেকে কষ্ট করতে দেখেছি, তাই আমি জানি ওর জীবনে কতটা কষ্ট। প্লিজ তুমি ওর এই জীবনে কোনো বাধা তৈরি করো না। ভাইয়া, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে ভার্সিটিতে ওর কোনো সমস্যা হবে না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এ কি, তুমি কান্না করতেছো কেন? আমি কিন্তু তোমাকে হাত করার জন্য কথাগুলো বলি নাই। ভাইয়া, আপনি ওর খেয়াল রাখেন, আমি রকির ব্যাপারটা দেখতেছি। এরপর শিমলা কিছু না বলে ফোনটা কেটে দেয়। আকাশ শিমলার রাগ দেখে একটা হাসি দেয়। এরপর ফোনটা শ্রাবণের পাশে রেখে আকাশ তার রুমে চলে যায়। শিমলা ফোনটা কেটে দিয়ে সোজা তার বাবার কাছে চলে যায়। আব্বু, আব্বু, মামনি কি হয়েছে বলো? আব্বু, ভার্সিটিতে কয়েকটা ছেলে আমার একটা বন্ধুকে খুব মেরেছে আর ওর সাথে অনেক বাজে ব্যবহার করেছে। আমি ওকে এ শিক্ষা দিতে চাই। মামনি এত রেগে যাচ্ছ কেন? তোমার আব্বু আছে তো নাকি? রনি, এই রনি দিকাই। শিমলার বাবা তার বডিগার্ড রনিকে ডাক দেয়। জি স্যার, বলুন। কাল সকালে আমার মামনির সাথে ভার্সিটি যাবি এবং সাথে অনেক ছেলেপুলে নিয়ে যাস। এরপর মামনিকে যাকে বলবে তাকে ধরেই তার ক্লাসে নিবি, এমন ক্লাস নিবি যাতে করে আর দ্বিতীয়বার কোনো কিছু করার সাহস না পাই। ওকে স্যার। মামনি এইবার খুশি? হ্যাঁ আব্বু, অনেক খুশি। আব্বু, আমি না একজনকে ভালোবাসি। শিমলা হঠাৎ করে কথাটা বলে ফেললো। শিমলার আব্বু মেয়ের মুখে এমন কথা শুনে হেসে দেয় আর বলে, তাই আমার মামনিকে ওকে ভালোবাসে? তার ছেলেটা কে শুনি? সেটা সময় হলেই তোমাকে বলবো। আচ্ছা। এরপর শিমলা খুশি হয়ে তার রুমে চলে যায়। আর শিমলার আব্বু ভাবে তার মেয়ে হয়তো কোনো হ্যান্ডসাম বড়লোক ঘরের ছেলের প্রেমে পড়েছে। এটা ভেবে সে নিশ্চিন্তে টিভি দেখতে থাকে। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় শ্রাবণের। সে মোবাইলের দিকে তাকিয়ে দেখে সকাল 6টার বেশি বেজে গেছে। সে তাড়াতাড়ি রেডি হয়ে খবরের কাগজ নিতে বের হয়ে যায়। পেপার হাউস থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে শ্রাবণ। তার কপালের কোণে ছোট্ট করে একটা ব্যান্ডেজ করা। প্রতিদিনের মতো সকালে আজকেও শিমলা বেলকনিতে দাঁড়িয়ে শ্রাবণের জন্য অপেক্ষা করতে লাগে। অবশেষে শ্রাবণ আসে, কিন্তু শিমলা শ্রাবণকে দেখে অনেক কষ্ট পায়। সে দেখতে পায় শ্রাবণের কপালে একটা ব্যান্ডেজ করা। এটা শুধু মাত্র তার কারণে হয়েছে। তাই শিমলা নিজের উপরে রাগ করে চায়ের কাপটা ভেঙে ফেলে। আর তখনই শিমলার হাত কেটে রক্ত বেরিয়ে যায়। সকাল 10টার সময় শিমলা শ্রাবণের নাম্বারে কল করে। শ্রাবণ আগে একটা কম্পিউটারের দোকানে কাজ করত, তাই মোবাইলে সে আগে থেকেই চালাতে পারত। শ্রাবণ ফোনটা রিসিভ করে। হ্যালো শ্রাবণ। আমি। কি হয়েছে শিমলা, তোমার কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? শ্রাবণের আওয়াজ পেয়ে শিমলা একটু শান্তি পায়। এরপর স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, তোমার কিছু হয়েছে নাকি? তোমাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখলাম। শ্রাবণের মাঝে শুধু শুধু শিমলাকে জড়াতে চায় না, তাই সে বলে, না না, আমার কিছু হয়নি। ভার্সিটি আসবে না আজকে? না, আজকে যাব না, বাসায় একটু কাজ আছে। শ্রাবণ মিথ্যা বলে। আচ্ছা, তুমি বাসায় রেস্ট নাও, আমি এদেরকে দেখতেছি। শিমলা এই কথাটা বলে ফোনটা কেটে দেয়। কিন্তু শ্রাবণ এই কথার কোনো কিছু বুঝতে পারে না। শ্রাবণ এগুলো নিয়ে আর না ভেবে বই পড়তে লাগলো। হঠাৎ করে ভার্সিটির মধ্যে 5টা বড় বড় গাড়ি প্রবেশ করে। ভার্সিটির সবাই অবাক চোখে তাকিয়ে থাকে কে এসেছে সেটা দেখার জন্য। এমনকি কলেজের স্যার ম্যাডামরাও তাকিয়ে থাকে। রকিও সেখানে উপস্থিত ছিল। কিছুক্ষণ পর গাড়ি থেকে শিমলা বের হয়। সবাই বুঝতে পারে বড় লোকদের বাবার একমাত্র মেয়ে। হয়তো ভাব নেওয়ার জন্য একসাথে 5টা গাড়ি নিয়ে এসেছে। কিন্তু সবাইকে অবাক করে গাড়িগুলোর ভিতর থেকে 15 থেকে 20 জন ছেলে বেরিয়ে আসে। আর সকলের হাতেই হকি স্টিক। ছেলেগুলো সবাই শিমলার পিছে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। ভার্সিটির সবাই মনোযোগ দিয়ে দেখতে লাগে কি হতে চলেছে। আবার কেউ কেউ তো ভয়ও পাচ্ছে। শিমলা সামনের দিকে এগিয়ে যেতে লাগে। শিমলা রকির সামনে এসে দাঁড়িয়ে যায়। রকি এতে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন শিমলা তার হাত দিয়ে রকিকে দেখিয়ে দেয়। ব্যাস মুহূর্তের মধ্যেই ছেলে পেলেগুলো হকি স্টিক নিয়ে রকি আর তার বন্ধুদের মারতে শুরু করে। পুরো ভার্সিটি একদম স্তব্ধ হয়ে যায়। প্রিন্সিপাল স্যাররাও ভয় হচ্ছিল কিছু বলতে। রকির হাত পা থেকে রক্ত বেরিয়ে যায়। সে এদের থেকে পালিয়ে শিমলার পা জড়িয়ে ধরে আর বলে, প্লিজ আপু, ওদের থামতে বলুন। আমি আপনার সাথে কি এমন করেছি যার জন্য এমন করছেন? শিমলা চিল্লায়, বলে ওঠে, কুত্তার বাচ্চা, তুই কাল সন্ধ্যায় শ্রাবণের গায়ে হাত তুলেছিস কেন? কেন?
এবার সকলের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। রকি প্রচুর ভয় পেয়ে যায়, আর সাথে ব্যথা তো ছিলই। আপু, আমাদের ভুল হয়ে গেছে। আমি কেন, ভার্সিটির আর কোনো ছেলে মেয়েই শ্রাবণকে ডিস্টার্ব করবে না। প্লিজ আমাদের আর মারবেন না। রনি, স্টপ ইট। তোমরা এবার যাও। জি ম্যাম, আর কোনো সমস্যা হলে আমাকে একটা মিস কল দিয়েন। আসি ম্যাম, আসসালামু আলাইকুম। এরপর রনি সব ছেলেদের নিয়ে চলে গেল। এদিকে শিমলার চোখ এখনো লাল হয়ে আছে। শিমলা আর সেখানে দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে গেল। ভার্সিটির কয়েকজন ছেলে রনি ও তার বন্ধুদের হাসপাতালে নিয়ে গেল। পুরো ভার্সিটি যেন ভয়ে চুপসে আছে। থাকবেই বা না কেন, একটু আগে যেটা হয়ে গেল। বিকেলবেলা শ্রাবণ তার রুমে বসে বই পড়ছিল, তখনই তাদের বাসার কলিং বেল বেজে উঠলো। শ্রাবণ দরজার কাছে যাওয়ার জন্য উঠতে যাবে, তখনই আকাশ শ্রাবণকে আটকিয়ে নিজে দরজা খুলতে চায়। আকাশ দরজা খুলে একটা মেয়েকে দেখতে পায়। ভালো করে খেয়াল করে দেখে এটা শিমলা। এটা কি করছো তুমি? কেন ভাইয়া, কি করেছি? তুমি জানো না এটা একটা ব্যাচেলার বাসা, এখানে কোনো মেয়ে আসতে পারে না। ইস, তোমাকে বাড়িওয়ালা দেখে ফেললে আমাদেরকে ফ্ল্যাট থেকে লাথি দিয়ে বের করে দিবি। আল্লাহ, আমাদের এখন কি হবে? আকাশ ভয় পেয়ে বলে, আরে ভাইয়া, কুল কুল, কোনো প্রবলেম হবে না। এই বাসার মালিক আমার আব্বুর ফ্রেন্ড। আসার সময় আমাকে দেখেছে, আমি বলেছি আমার ফ্রেন্ডের কাছে এসেছি। উফ, জানটা ফিরে পেলাম মনে হয়। ও সিট, তুমি এখনো বাইরে দাঁড়িয়ে আছো? ভিতরে এসো প্লিজ। শিমলা হেসে ভিতরে প্রবেশ করলো। ভাইয়া, শ্রাবণের রুম কোনটা? আমার সাথে এসো। এরপর শিমলা আকাশের পিছে পিছে যেতে লাগলো। ভাইয়া, কে এসেছে? তখনই শিমলা শ্রাবণের সামনে চলে এলো। এ কি শিমলা, তুমি? শ্রাবণ বসা থেকে দাঁড়িয়ে গেল। আস্তে আস্তে, তোমাকে দাঁড়াতে হবে না। এই নাও, তোমার জন্য ফল নিয়ে এসেছি, এগুলো খেতে থাকো। কিন্তু কেন? শ্রাবণ, কালকে সিমলা তোকে ফোন দিয়েছিল, তুই ঘুমাচ্ছিলিস, তাই আমি ফোনটা রিসিভ করে সিমলাকে সবটা খুলে বলে দিই। আর এখন সিমলা তোকে দেখতে এসেছি। ভাইয়া, তুমি কেন শুধু শুধু ওকে বলতে গেলে? ভাইয়া একদম ঠিক করেছে আমাকে বলে। আর শোনো, তোমার 2 দিন ভার্সিটি যাওয়ার কোনো দরকার নেই। এই 2 দিন বাসায় বসে রেস্ট নিবে। তার কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। আমি যেটা বলেছি সেটাই হবে। এরপর শ্রাবণ ভয়ে চুপ হয়ে যায়। এইভাবে কিছু সময় শ্রাবণের কাছে থেকে শিমলা তার বাসায় চলে যায়। এইভাবেই চলতে থাকে শ্রাবণের জীবন। দেখতে দেখতে একটা বছর কেটে যায়। এখন রকি আর শ্রাবণের পিছে লেগে থাকে না। সবাই শ্রাবণের থেকে একটু দূরেই থাকে, কারণ একটাই, আর সেটা হচ্ছে শিমলা। তবে শিমলা আর শ্রাবণ এখনো কেউ কাউকে তাদের ভালোবাসার কথা বলেনি। শিমলা জানে শ্রাবণ তাকে ভালোবাসে, আর শ্রাবণও জানে শিমলা তাকে ভালোবাসে, কিন্তু কেউ বলতে চায় না এটা। অবশেষে শিমলা ঠিক করে যে সে শ্রাবণকে তার মনের কথা জানিয়ে দেবে। তাই শিমলা শ্রাবণকে ফোন করে। হ্যালো শ্রাবণ, কোথায় তুমি? কোথায় আবার? বাসায় বসে বই পড়তেছি। কেন, কিছু হয়েছে? তোমাকে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। তুমি কি এখন আসতে পারবে? কেন পারবো না? কোথায় আসতে হবে বলো? আমার প্রিয় জায়গায় চলে এসো। এরপর শিমলা ফোন রেখে দিল। আর শ্রাবণ জানে এখন তাকে নদীর পাড়ে যেতে হবে, কারণ ওটাই শিমলার পছন্দের জায়গা। শ্রাবণ বাসা থেকে বেরিয়ে হাঁটতে লাগলো, আর মনে মনে ভাবছে, আচ্ছা, শিমলা যে আমার এত কেয়ার করে, এত যত্ন নেয়, এগুলো কি শুধুই বন্ধুত্ব নাকি অন্য কিছু? আমি যে ওকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, এটা কেউ বুঝতে পারে না? ও হয়তো আমাকে শুধু ভালো একটা বন্ধুই ভাবে। আমি ওকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছি। কোথায় ও আর কোথায় আমি? এই সমাজ কোনোদিন আমাদের সম্পর্ক মেনে নিবে না। তাই ওকে নিয়ে না ভাবাই ভালো। আমি বরং ওকে এইভাবে ওয়ান সাইড লাভ করে যাব। এগুলো ভাবতে ভাবতে শ্রাবণ নদীর পাড়ে চলে এলো। শ্রাবণ নদীর পাড়ে এসে দেখে শিমলা দাঁড়িয়ে আছে, আর ওকে অনেক চিন্তিত দেখাচ্ছে। শিমলা, বলো কি হয়েছে? আর তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? শ্রাবণ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি আমাকে কথা দাও যে আমাকে ফিরিয়ে দেবে না? শ্রাবণ শিমলার কথা একটু অবাক হয়, কারণ এটা কোন ধরনের কথা? তাছাড়াও শ্রাবণের কাছে এমন কি আছে যেটা সে শিমলাকে দিতে পারবে? আগে বলো। শ্রাবণকে অবাক করে দিয়ে শিমলা এক হাঁটু ভাঁজ করে শ্রাবণের সামনে একটা গোলাপ ফুল বের করে বলতে শুরু করে। ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই। যদি কাউকে দেখার জন্য বারবার মন আনচান করার নাম ভালোবাসা হয়, তবে আমি তোমাকে ভালোবাসি। যদি শয়নে স্বপনে তাকে নিয়েই হৃদয়ের মাঝে ছবি আঁকানোর নাম ভালোবাসা হয়, তবে আমি তোমায় ভালোবাসি। যদি অনুমতি দাও, সারা জীবন ভালোবাসতে চাই। শিমলার কথা শুনে শ্রাবণ যেন খুশিতে আত্মহারা হয়ে যায়।
কিন্তু মুহূর্তেই শ্রাবণের মুখ কালো হয়ে গেল, কারণ শিমলা এই শহরের সব থেকে বড় বিজনেসম্যানের মেয়ে, আর শ্রাবণ সামান্য একটা রিক্সাওয়ালার ছেলে। তাই শ্রাবণ কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। শিমলা শ্রাবণ কেমন ভাবে তাকিয়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেল আর বলল, কি হলো, কথা বলতেছো না কেন? দেখো শিমলা, তুমি একটা জিনিস ঠান্ডা মাথায় ভেবে দেখো। আমার বাবা একজন রিক্সা চালক, দিন আনে দিন খায়, আর তোমার বাবা একজন বড় বিজনেসম্যান। এবার তুমি বলো, আমাদের এই সম্পর্কটা কি গড়ে তোলা সম্ভব? আমি আর তুমি যে ভালো একটা বন্ধু, এটাই আমার কাছে অনেক কিছু। আমি এত কিছু শুনতে চাই না। তুমি আমাকে শুধু এই কথার উত্তর দাও, তুমি আমাকে ভালোবাসো কি না? হ্যাঁ বা না দিয়ে উত্তর দিবে। শ্রাবণ চুপ করে দাঁড়িয়ে রইল। আমি জানি শ্রাবণ, তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু সমাজের ভয়ে তুমি সেটা বলতে পারতেছো না। তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমার আব্বু আমার সব কথা শোনে। আমি তোমাকে আমার আব্বুর কাছে নিয়ে গেলে সে তোমাকে কখনোই না করবে না। শিমলা, তুমি বুঝতে পারতেছো না। শিমলা শ্রাবণকে থামিয়ে শ্রাবণের গালে একটা চুমু দিয়ে বলল, অপেক্ষা করো, খুব শীঘ্রই আব্বুর সাথে তোমার পরিচয় করিয়ে দিব। শিমলা এই বলেই নদীর পাড় থেকে হেঁটে চলে গেল, আর শ্রাবণ এক দৃষ্টিতে শিমলা যাওয়ার দিকে তাকিয়ে রইল। যতক্ষণ পর্যন্ত দু চোখ দিয়ে দেখা যায় ততক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল শ্রাবণ। এক পর্যায়ে একটা হাসি দিয়ে মনে মনে বলল, মেয়েটা আসলে একটা পাগল। এইভাবে এক সপ্তাহ পার হয়ে যায়। শিমলা শ্রাবণকে তার বাসায় যেতে বলে। শিমলার আব্বু নাকি শ্রাবণকে দেখতে চেয়েছেন। এটা শুনে শ্রাবণ মনে মনে অনেক খুশি হয়। শ্রাবণ সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ে কি পোশাক পরে শিমলাদের বাসায় যাবে, কেমন করে গেলে ভালো হবে, কি করলে শিমলার বাবা ইমপ্রেস হবে, ইত্যাদি ইত্যাদি। অবশেষে সেই মুহূর্ত এলো। বিকেলবেলা শ্রাবণ শিমলার দেওয়া প্যান্ট শার্ট পরে শিমলার দেওয়া ঠিকানায় চলে যায়। কিন্তু শ্রাবণ বাসার সামনে এসে অনেক অবাক হয়, কারণ শিমলাদের বাসাটা অনেক বড় আর সুন্দর ছিল। তার থেকে বড় কথা হচ্ছে, বাসাটা শ্রাবণ আগে থেকেই চিনত, কারণ সে এখানে রোজ সকালে খবরের কাগজ দিতে আসে। এগুলো আর না ভেবে সে বাসার গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। এর আগে সে কখনো বাসার ভিতরে আসে নাই। বাসার ভিতরটা যেন আরো সুন্দর। অবশেষে কলিং বেল বাজালো শ্রাবণ। শিমলা এসে দরজা খুলে দিল। শিমলা যেন শ্রাবণের অপেক্ষাই করছিল। আব্বু ভেতরে সোফায় বসে আছে, তার সাথে ভালোভাবে কথা বলবে, আর যেটা জিজ্ঞেস করবে তার সঠিক জবাব দিবে কিন্তু। ওকে ওকে, এবার ভিতরে চলো। এরপর শ্রাবণ শিমলার পিছে পিছে যেতে লাগলো। আব্বু, শ্রাবণ এসেছে। শিমলার আব্বু বসে বসে খবরের কাগজ পড়ছিল। শ্রাবণের কথা শুনে সে খবরের কাগজ রেখে সামনের দিকে দেখলো, কিন্তু শিমলার আব্বু শ্রাবণকে দেখে মনে মনে ভীষণ রেগে যায়, যেটা সে শিমলার সামনে প্রকাশ করতে পারে না। তাই শিমলাকে বলে, মামনি, তুমি আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে এসো, আমি ততক্ষণে শ্রাবণের সাথে কথা বলি। ওকে আব্বু। এরপর শিমলা কিচেনে চলে যায়। শ্রাবণ চুপ করে দাঁড়িয়ে রইল। এরপর বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে না থেকে বসে পড়ো। শ্রাবণ সোফায় বসতে যাবে, তখনই শিমলার আব্বু বলে উঠল, ওই দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। আমার অনেক দামি সোফাটা, তুমি ওখানে বসলে নোংরা হয়ে যাবে। তার থেকে বরং এই পেপারে কাগজটা দিয়ে সোফার উপরে বসো তুমি। শ্রাবণ সিমলার আব্বুর করা অপমান স্পষ্ট বুঝতে পারলো, কিন্তু কিছু বলল না। চুপচাপ তার কথা মতো বসে পড়ল। আমার মেয়ে নাকি তোমাকে ভালোবাসে। বাসতে পারে, তাই বলে তুমিও কি ওকে ভালোবাসতে পারো? দেখো, তুমি কি করো সেটা আমার বলার দরকার নেই। তুমি যে রোজ সকালে আমার বাসার পেপার দিয়ে যাও, এটা আমি জানি। তোমার কি মনে হয় আমার মেয়েকে আমি কোনো পেপার বয়ের সাথে বিয়ে দিব? আচ্ছা, তোমার বাবা কি করে? নিশ্চয়ই আমার মতো বড় কোনো বিজনেসম্যান হবে তিনি। আমার বাবা একজন রিক্সা চালক। শ্রাবণ অনেক কষ্ট করে কথাটা বলল। এই তো আমার থেকে বড় বিজনেসম্যান। ছেলেকে বড়লোক ঘরের মেয়ের সাথে প্রেম করাতে পাঠিয়েছে, যাকে বিনা কষ্টে বড়লোক হতে পারে। আমার বাবাকে নিয়ে একদম বাজে কথা বলবেন না। ওকে ওকে, আমি আসল কথা আসি। বলো, কত টাকা হলে আমার মেয়ের জীবন থেকে সরে যাবে তুমি? আঙ্কেল, সবাই আপনার মতো টাকাকে নয়, কেউ কেউ সত্যি কাউকে ভালোবাসে। আমার কোনো টাকার দরকার নেই। আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি নিজে থেকে শিমলার জীবন থেকে সরে যাব। আহা, এ তো গুড বয়। আমি তো এতক্ষণ ধরে তোমাকে এতই বোঝাতে চাচ্ছিলাম। শিমলা ঠিকই বলছিল, তুই সত্যি খুব ইন্টেলিজেন্ট। শ্রাবণ কিছু না বলে উঠতে যাবে, তখন শিমলার আব্বু তাকে আটকে বলল, আরে শোন শোন, এত ব্যস্ত হলে চলে? তোমাকে আমি একটা কাজ দিতে চাই, এর বিনিময়ে আমি তোমাকে টাকাও দিব। সমস্যা নেই। বলতেছি যে তুমি আমার মেয়ের জন্য একটা ছেলে চয়েস করে দিও, যে কিনা তোমার মতো ছোট লোক না হয়ে আমাদের ক্যাটাগরির হয়। এইবার শ্রাবণে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, কারণ শিমলার আব্বু অনেক খুঁটিয়ে খুঁটিয়ে অপমান করছে। আর হ্যাঁ, আমি যে তোমাকে এতগুলো বলছি, এগুলো ভুলে আমার মামনিকে বলো না। আর যদি বলে দাও, তাহলে আমি বুঝবো যে তুমি সত্যি টাকার জন্য আমার মেয়েকে ভালোবেসেছো।
আঙ্কেল, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি কিছু বলবো না। তবে আজকের দিনটার কথা আমার আজীবন মনে থাকবে। খুব শীঘ্রই আমার সাথে দেখা হবে। ভালো থাকবেন। এটা বলে শ্রাবণ কান্না করতে করতে তার বাসায় চলে যায়। এদিকে সিমলা ড্রয়িং রুমে এসে দেখে তার আব্বু একাই বসে আছে, শ্রাবণ নেই। আব্বু, শ্রাবণ কোথায়? জানি না তো মামুনি, ও একটা ফোন এলো আর আমাকে বললো জরুরি কাজ আছে, ব্যাস এটুকু বলে চলে গেল। তবে ছেলেটা খুবই ভালো। তোমার চয়েস একদম ঠিক আছে মামুনি, তুমি আগের মতো পড়াশোনাটা শেষ করো, এরপর আমি নিজেই তোমাকে বিয়ে দিব। সিমলা খুশিতে তার আব্বুকে জড়িয়ে ধরলো আর সিমলার আব্বু একটা ভিলেন মার্কা হাসি দিল। এরপর সিমলা শ্রাবণকে ফোন দেয়, কিন্তু নাম্বারটা বন্ধ পায়। সিমলা ভাবে ফোনে চার্জ নেই হয়তো, তাই আর বেশি কিছু চিন্তা করে না। শ্রাবণ বাসায় গিয়ে একভাবে কান্না করতে লাগে। আকাশ বিষয়টা দেখে শ্রাবণকে জিজ্ঞেস করে, কিন্তু শ্রাবণ কিছুতেই বলতে চায় না। অবশেষে অনেক কষ্টে আকাশ সবটা জানতে পারে। আকাশ খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ আকাশের এই দুনিয়াতে শ্রাবণ ছাড়া আর কেউ নেই। সে শ্রাবণকে তার আপন ভাই মনে করে। আর একজন ভাই কি করে তার চোখের সামনে এইভাবে কান্না করতে দেখতে পারে? আকাশ শ্রাবণের বাড়িতেও কিছু জানাতে পারে না। অবশেষে আকাশ একটা বড় সিদ্ধান্ত নেয়, যেটা শ্রাবণের জীবনকে পুরোই পাল্টে দেয়। এইভাবে 3 দিন কেটে যায়, কিন্তু সিমলা শ্রাবণকে ফোনে পায় না, এমনকি ভার্সিটিতেও দেখতে পায় না। তাই সিমলা অনেক চিন্তিত হয়ে পড়ে। সে বাধ্য হয়ে শ্রাবণের বাসায় যায়, কিন্তু শ্রাবণের বাসায় গিয়ে জানতে পারে শ্রাবণ আর আকাশ নাকি 2 দিন আগে এই বাসা ছেড়ে দিয়েছে। সিমলা খুব অবাক হয়ে যায়। শ্রাবণ বাসা চেঞ্জ করলো আর তাকে একবারও বললো না? এইবার সে শ্রাবণের পরিচিত সবাইকে ফোন দেয়, কিন্তু কেউ শ্রাবণের খোঁজ দিতে পারে না। এমনকি সে আকাশকেও ফোন দেয়, কিন্তু কোনো কাজ হয় না। এইভাবে 1 সপ্তাহ পার হয়ে যায়। সিমলা পুরো পাগলের মতো হয়ে পড়ে। সে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয়। আর সিমলার আব্বু তার মেয়ের এই সুযোগটাই নেয়। সিমলার আব্বু সিমলাকে শ্রাবণের নামে উল্টাপাল্টা বলে। সিমলা কিছুতেই এর কারণ খুঁজে পায় না। সে আগের তুলনায় সবকিছু করা কমিয়ে দেয়। ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ভার্সিটিও ঠিক মতো যেত না। হাসতে তো একদম ভুলেই গিয়েছিল। ওই যে কথাই আছে না, কারো জন্য কারো জীবন থেমে থাকে না, ঠিক ওইভাবে সিমলার জীবন কোনো মতে চলতে লাগলো। 4 বছর পরে শ্রাবণ তার অফিসে বসে ল্যাপটপে নতুন একটা অর্ডার নিয়ে কাজ করছিল। তখনই তার কেবিনে আকাশ আসে। কিরে, কি করতেছিস? ভাইয়া, নতুন একটা অর্ডারের উপর কাজ করতেছি। এটা যদি কনফার্ম করতে পারি তাহলে অনেক উপরে উঠে যাবে আমাদের কোম্পানি। আর উপরে ওঠার দরকার নেই, এমনিতেই আমাদের কোম্পানি বাংলাদেশের টপে আছে। কে বলেছে তোমাকে? এইমাত্র আমার কাছে ফোন এসেছে, কালকে বর্ষ সেরা বিজনেস অ্যাওয়ার্ড দেওয়া হবে, তোকে সেখানে যেতে হবে। লাস্ট জরিপ অনুযায়ী আমাদের কোম্পানি সব থেকে উপরে আছে, তাই সেখান থেকে আমাকে ফোন করে তোকে যেতে বলেছে। আমি গিয়ে কি করব? তাছাড়াও আমাকে তো কেউ চিনে না। এর চেয়েও বরং তুমি সেখানে যাও, আমি আমার কাজ করি। না, কালকে তোকে ওখানে যেতে হবে, সকলের সামনে তোর ফেস রিসিভ করতে হবে। তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলি নাই। কালকে ওখানে সিমলার বাবাও উপস্থিত থাকবে, আর ওই কুত্তার বাচ্চাকে ওর করা প্রত্যেকটা অপমানের জবাব দিতে হবে। ভাইয়া, সিমলা কি এখনো আমার জন্য অপেক্ষা করে আছে? ও কি এখনো আমাকে খুঁজে বেড়ায়, নাকি অন্য কাউকে আপন করে সংসার শুরু করে দিয়েছে? সেটা কালকেই জানা যাবে, কারণ কালকে ওখানে প্রেস কনফারেন্স থাকবে, বাংলাদেশের সবাই তোকে টিভিতে দেখতে পারবে। আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম। প্লিজ ভাই, আমার কথা শোন। আচ্ছা ভাইয়া, কালকের জন্য তৈরি থাকো। এতক্ষণ আপনারা যে শ্রাবণের কথা শুনছিলেন, এটা কিন্তু সেই 4 বছর আগের শ্রাবণ না। এই শ্রাবণ এখন বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেসম্যান, যেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পেরে যাবেন। পরের দিন সকাল 10টার সময় বাংলাদেশের সকল ছোট বড় বিজনেসম্যানদের অপেক্ষা করছিল শুধুমাত্র একজন ব্যক্তির জন্য, আর সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আর সুনামধন্য কোম্পানি এবি গ্রুপের মালিকের জন্য। আজ পর্যন্ত কেউ এই কোম্পানির আসল মালিককে দেখতে পায়নি, তাই এই অ্যাওয়ার্ডে অনেক মানুষের ভিড় হয়েছে। ঠিক 10টা 30 মিনিটের সকলের সামনে একটি গাড়ি এসে থামলো, বরং তার পিছে আরো 3টা গাড়ি ছিল, কিন্তু সবাই সামনের গাড়িটার দিকে তাকিয়ে আছে, কারণ এটা বাংলাদেশের সবচেয়ে দামি গাড়িগুলোর মধ্যে একটা। BMW 7 সিরিয়াল 745 LE। গাড়িটির দাম বাংলাদেশি 2 কোটি টাকারও বেশি। সবাই অবাক চোখে গাড়িটা দেখছে। তখনই গাড়ি থেকে স্যুট প্যান্ট পরা একটা ছেলে বেরিয়ে এলো। চোখে কালো চশমা, হাতে ঘড়ি, গলায় টাই ঝুলানো, চুলগুলো জেল দিয়ে স্পাইক করা। তবে গায়ের রংটা একটু কালো, কিন্তু কালো হয়েও
যে এতটা স্মার্ট হওয়া সম্ভব এটা কারো জানা ছিল না। এতক্ষণ ধরে সবাই যে ছেলেটাকে দেখছে সেই ছেলেটা আর কেউ না, সেই ছেলেটা আমাদের 4 বছর আগে শ্রাবণ, যাকে সবাই কত কিছুই না বলতো। কেউ যেন দেখে বলতেই পারবে না যে এই ছেলেটার বাবা একজন রিক্সা চালক। বাংলাদেশের সব দেশীয় চ্যানেলে শুধু একটাই নাম, শ্রাবণ। কেউ চিন্তা না পারলেও শিমলা আর শিমলার বাবা চিনতে মোটেও ভুল হলো না শ্রাবণকে। শিমলার বাবা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল, আর এদিকে শিমলা টিভির সামনে বসে বিজনেস অ্যাওয়ার্ডের অনুষ্ঠান দেখছিল। তখনই সে শ্রাবণকে দেখতে পেল। শিমলা যেন প্রাণ ফিরে পেল। সে একভাবে টিভির দিকে তাকিয়ে রইল। এরপর শ্রাবণ হেঁটে স্টেজের দিকে যেতে লাগলো। তার পিছন 4 জন গার্ডও ছিল। এই যেন কোনো এক মুভির নায়ক হেঁটে যাচ্ছে। শ্রাবণ স্টেজে যাওয়ার পরে তার হাতে বর্ষসেরা বিজনেস অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো। এরপর তার হাতে একটি মাইক্রোফোন তুলে দেওয়া হলো এবং সাংবাদিকরা কিছু প্রশ্ন করতে লাগলো। আপনি এতদিন মিডিয়ার সামনে আসেননি কেন? আজকেও আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ভাইয়ার জন্য আসলাম। মিডিয়ার সামনে এসে কি হবে, কাজটাই আমার কাছে মেইন। শ্রাবণের জবাবে যেন সবাই ভীষণ সন্তুষ্ট হলো। এখানে উপস্থিত থাকা সবাই করতালি দিয়ে উঠলো। এরপর আরেকজন সাংবাদিক প্রশ্ন করলো, স্যার, লোকমুখে শোনা যায় আপনি মাত্র 4 বছরে এত বড় কোম্পানি গড়ে তুলেছেন। যদি আপনার এই 4 বছরে সবকিছু ছোট করে বলতেন। আচ্ছা শুনুন তাহলে। প্রথমে বলে রাখি, আমার বাবা একজন রিক্সা চালক, আমার মা ছিল গৃহিণী। কোনো মতে আমাদের দিন চলে যাচ্ছিল। তখনই আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয়। আমি খুব ভালো পাশ করি, আর আমার মায়ের স্বপ্ন ছিল আমাকে ঢাকা কলেজে পড়াবে। তাই তার স্বপ্ন পূরণের লক্ষ্যে আমার ঢাকা আসা। ঢাকা এসে অনেক কষ্টে সবকিছু ঠিকঠাক করে আমার পড়াশোনা চালাতে লাগি। জানি না আমি বললে আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি একসময় মাত্র 5,000 টাকার জন্য খবরের কাগজ বিলি করতাম। এইভাবে ঢাকা শহরে আমার প্রথম 1টা বছর কেটে যায়। এরপর হঠাৎ একটা কারণে আমি খুব ভেঙে পড়ি ভিতর থেকে। ওই সময় আমার পাশে আমার ভাই আকাশ এসে দাঁড়ায়। আকাশ ভাই একটা কোম্পানিতে জব করত। সে আমার জন্য তার ওই জবটা ছেড়ে দেয়। তার কাছে যত টাকা ছিল সে সব টাকা আমার হাতে তুলে দেয়। এমনকি ভাইয়া ব্যাংক থেকে লোন পর্যন্ত নেয়, শুধুমাত্র আমার জন্য। আমি আর ভাইয়া ঠিক করি আমরা দুজনে মিলে একটা ব্যবসায়ী শুরু করব। আমাদের হাতে তখন 5 লক্ষ টাকার মতো ছিল। আমরা খুব ছোট আকারে একটা দোকান ভাড়া নিয়ে আমাদের ব্যবসা আরম্ভ করি। এরপর আল্লাহর রহমতে আমাদের আর কখনো পিছে ফিরে দেখতে হয়নি। একমাত্র আমি আর আমার ভাইয়া জানে আমি জীবনে কতটা কষ্ট করে এই পর্যায়ে এসেছি, কত রাত না খেয়ে কাটিয়েছি। ব্যবসায় একবার এমন লস হয় যে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কিন্তু আমরা সেই সব কিছু পিছে ফেলে সামনে এগিয়ে যাই। আর আজকে এবি গ্রুপ তার জলজান্ত প্রমাণ। শ্রাবণ কথা বলতে বলতে তার চোখে পানি চলে এলো। সে টিস্যু দিয়ে তার চোখের পানি মুছে নিল। মুহূর্তেই করতালির বন্যা বয়ে গেল। এরপর আরেকজন সাংবাদিক জিজ্ঞেস করলো, স্যার, আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? শ্রাবণ হেসে উত্তর দিল, ব্যস্ত লাইফে এগুলোর জন্য সময় পাইনি, তবে একজনকে অনেক ভালোবাসতাম, মানে এখনো বাসি। স্যার, আপনি কি তার উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান? তাহলে এখানে বলতে পারেন। অনেকবার তোমার সামনে গেছি, সাহস করে বলতে পারিনি ভালোবাসি তোমায়। অনেকবার রাস্তার ওই মোড়ের পাশের গোলাপ নিয়ে দাঁড়িয়ে থেকেছি, কিন্তু সাহস হয়নি তোমাকে দেওয়ার। তাই আজ নিরুপায় হয়ে টিভির সামনে বললাম। জানি না এটা তোমার কাছে পৌঁছাবে কিনা, তুমি আমার জন্য অপেক্ষা করেছো কিনা আমি জানি না, তবে আমি এখনো তোমার জন্য অপেক্ষা করে আছি। ঠিক ওই সময় শিমলা টিভির সামনে বসে জোরে জোরে কান্না করতে লাগলো। শিমলা আর এক মুহূর্তের জন্য বাসায় থাকলো না। সে শ্রাবণের অফিসের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে শ্রাবণ সব ফর্মালিটি শেষ করে গাড়িতে উঠতে যাবে, তখনই শিমলার আব্বুকে দেখতে পায়। শ্রাবণ সোজা শিমলার আব্বুর কাছে যায় আর বলে, থ্যাঙ্কস আঙ্কেল, আপনার সেই দিনের অপমানের জন্যই আজকে আমি এই পর্যায়ে। আর হ্যাঁ, আপনার মেয়ে নাকি আমার অফিসের সামনে এসে কান্নাকাটি করতেছে, সে নাকি আমাকে ভালোবাসে। তা আঙ্কেল বলতেছি, ব্যবসা তো ভালোই ধরেছেন। যেই দেখলেন আমি এত বড় একজন বিজনেসম্যান হয়ে গেছি, অমনি মেয়েকে পাঠিয়ে দিলেন। বাহ বাহ বাহ। আর হ্যাঁ, আপনার জন্য একটা কাজ আছে, এর জন্য অবশ্যই আপনাকে আমি টাকা পেমেন্ট করব। আমার বিয়ে করার খুব ইচ্ছে, তাই বলতেছিলাম আপনি যদি আমার জন্য আমার ক্যাটাগরির একটা মেয়ে খুঁজে দিতেন। এই কথাগুলো শুনে শিমলার আব্বু 4 বছর আগের ঘটনা মনে পড়ে গেল। ঠিক এইভাবে সে শ্রাবণকে অপমান করেছিল, আর আজকে শ্রাবণ তাকে ঠিক সেইভাবেই অপমান করলো। আমার ভুল হয়ে গেছে শ্রাবণ, আমাকে ক্ষমা করে দাও। আমার মেয়েটা সত্যি তোমাকে ভালোবাসে। তুমি চলে যাওয়ার পর থেকেই ও আমার সাথে কথা বলে না, কারণ আমি বাধ্য হয়ে ওকে সবটা সত্যি বলে দিই। ও এখন আমাকে অনেক ঘৃণা করে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমাকে তুমি বলার সাহস আপনাকে কে দিয়েছে? একটা কাজে ব্যস্ত আছি, তাই আমাকে চলে যেতে হচ্ছে, না হলে
আপনাকে আমি দেখিয়ে দিতাম আমি কি পারি। এরপর শ্রাবণ গাড়িতে উঠে সোজা তার অফিসের দিকে যেতে লাগলো, কারণ তার স্টাফ ফোন করে বলেছে সিমলা নাকি ওখানে এসে কান্নাকাটি করছে। শ্রাবণের মনের মধ্যে অজানা একটা আনন্দ ভয় দুটোই কাজ করতে লাগলো। অবশেষে শ্রাবণ তার অফিসের সামনে চলে এলো। শ্রাবণ অফিসে প্রবেশ করার সাথে সাথে ম্যানেজার এসে বলল, স্যার, ম্যাডাম আপনার কেবিনে বসে আছেন। এখানে এসে সে অনেক পাগলামি করতেছিল, তাই আমরা তাকে আপনার কেবিন দেখিয়ে দিয়েছি। ঠিক করেছেন। আর আমি না বলা পর্যন্ত কারো আসার দরকার নেই আমার কেবিনে। ওকে স্যার। দেখিস মেয়েটা তোকে আবার মার্ডার করে না ফেলে। এতদিন যে নিখুঁত ছিলি। ভাইয়া তুমি বাসায় যাও তো, আব্বু আম্মুকে গিয়ে বলো ছেলে বাসায় বউ নিয়ে আসতেছে, সবকিছু ঠিকঠাক করে রাখতে। লজ্জা করে না তোর বড় ভাইকে এইগুলো বলতে? আকাশ শ্রাবণের কান টেনে বলল। সেখানে উপস্থিত থাকা সবাই হেসে দিল। অবশেষে সবকিছু ঠিকঠাক করে শ্রাবণ তার কেবিনে প্রবেশ করলো। শ্রাবণ কেবিনে প্রবেশ করেই দেখে সিমলা তার চোখ লাল করে বসে আছে, হয়তো এতক্ষণ ধরে কান্না করছিল। শ্রাবণ আজকে প্রায় 4 বছর পরে সিমলাকে দেখলো। আগের থেকে অনেক চিকন হয়ে গেছে সিমলা, তবে দেখতে আগের থেকে একটু বেশি ভালো লাগছে, কারণ চিকন মেয়ে মানেই একটু বেশি সুন্দর। শ্রাবণ দাঁড়িয়ে এগুলো ভাবছিল, তখনই সিমলা আর দাঁড়িয়ে না থেকে সোজা শ্রাবণের সামনে চলে এলো। এসে শ্রাবণের গলা টাই টেনে ধরলো আর বলতে শুরু করলো, কুত্তা, এতদিন কোথায় ছিলি? আমার কথা কি একবারও মনে পড়ে নাই তোর? আমাকে একটা বার বলতে পারতি যে আমার আব্বু তোর সাথে বাজে ব্যবহার করেছে, এরপর দেখতি আমি কি করতে পারি। সিমলা রেগে এগুলো বলতে বলতে কান্না করে দিল। আর শ্রাবণ আর দেরি না করে সিমলাকে বুকে টেনে নিল। সিমলা কান্না করেই চলেছে। এই পাগলি, এবার কান্না থামাও, আমি তো এসে গেছি নাকি? তারপরও সিমলার কান্না থামার কোনো নাম নেই। কান্না না থামালে আমি যাই, আর কিন্তু তোমার কাছে ফিরে আসবো না। শ্রাবণ এটা বলে চলে যেতে লাগলো। তখনই সিমলা আরো জোরে জোরে শ্রাবণকে জড়িয়ে ধরলো আর বলল, কোথাও যেতে দেব না তোমাকে, এইভাবে সারা জীবন জড়িয়ে ধরে রাখবো। ওরে বাস, ভালো তো, তাহলে ধরে রাখো এইভাবে। এরপর 1 সপ্তাহ পরে শ্রাবণ আর সিমলার বিয়েটা হয়ে যায় পারিবারিক ভাবে। এর মাঝে সিমলার আব্বু শ্রাবণের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই অসফল হয়েছে, কারণ শ্রাবণের কাছে ক্ষমা বলতে এখন কোনো শব্দ নেই। এর মাঝে একবার শ্রাবণের মামা শ্রাবণের বাসায় আসে, কিন্তু শ্রাবণ তাকে প্রচুর অপমান করে তাড়িয়ে দেয়। কারণটা আপনারা অবশ্যই জানেন। এইভাবে শ্রাবণ আর সিমলার ভালোবাসার জয় হয়। গল্পটার সাথে বাস্তবে কোনো মিল নেই, তবে এই গল্পের মধ্যে থেকে আমরা এটুকু অবশ্যই বুঝতে পারি যে আমাদের সমাজের সবাই মানুষ, হোক সে ধনী বা গরিব, সকলের বেঁচে থাকার অধিকার আছে। তাই আমরা এমন কোনো কাজ না করি যেটাতে কেউ কষ্ট পাক। আর সময় একদিন সকলেরই আসে। গল্পে শ্রাবণ তার বাস্তব প্রমাণ।